স্যার শোনা যাচ্ছে স্যার। তোমার তো পার্টিসিপেন্ট নাই যে। আসসালামু আলাইকুম স্যার। কমে গেছিল তখন ঢুকছিল অনেকক্ষণ, আবার ঢুকতেছে স্যার। স্যার ঢুকতেছে স্যার। আমি এখন শুরু করে দেবো, কিন্তু 23 জন মাত্র। তাড়াতাড়ি বলে দাও, ধরে যাক। জি স্যার বলে দিচ্ছি, আপনি শুরু করে দেন, আমরা জয়েন করতেছি স্যার। কত 25 জন হয়ে আছে, কই কেউ ঢুকতেছে না তো। হ্যাঁ আচ্ছা, তোমার ক্লাসে অ্যাটেন্ড করছো কেন? এই যে এখন এখন ঢুকছি আমি, এখন তোমরা সবাই তাড়াতাড়ি অ্যাটেন্ড করো। হ্যাঁ, তোমার 4 জনই অ্যাটেন্ড করো তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাকে ক্লাসে অ্যাটেন্ড করছো? সবাই অ্যাটেন্ড করছো তো? সবাই ইনশিওর হও সবাই। সবাইকে বলে দাও তাড়াতাড়ি করে অ্যাটেন্ড করো। আমি ক্লাস শুরু করতেছি এখন কিন্তু। আজকে আমি নেব ইস্কেরিসা কলাই। তো অনেকে বলে ই কলাই, হ্যাঁ ঠিক আছে, ই কলাইটা বলা ঠিক না। সবসময় বলতে হয় ইস্কেরিসা কলাই। মানে কোনো জিনিস খালি ই কলাই না, সব জিনিসই সংক্ষেপে বলা ঠিক না, এবং লেখাটাও ঠিক না। আমরা অনেক ভুল করি, যেমন এই যে ই কলাই লিখছি, এটা ঠিক না। ইস্কেরিসা কলাই পূর্ণভাবে লেখা উচিত। অ্যাব্রিভিয়েশন লেখা কখনোই ঠিক না, বা অ্যাব্রিভিয়েশন বলাও ঠিক না। পরীক্ষাতে কখনোই এই অ্যাব্রিভিয়েশনটা বলবো না। ইস্কেরিসা কলাই। এখন ইস্কেরিসা কলাই নামটা কেন হলো? নামটা হলো একজন সায়েন্টিস্ট, ইস্কেরিক, তার নাম অনুযায়ী ইস্কেরিস, সেখান থেকে নাম হলো ইস্কেরিসা কলাই। যেহেতু কোলনে থাকে লার্জ ইনস্টাইন, ওই জন্য কোলন থেকে তোমার কলাই আসলো, আর ইস্কেরিক থেকে তোমার ইস্কেরিসিয়া হলো। এই নাম হলো ইস্কেরিসা কলাই। এবং তোমরা জানো যে নর্মাল তোমার পড়ছো যে স্কিনে কি থাকে, ইন্টেস্টাইনে কি থাকে, তারপর তোমার রেসপিরেটরি কি থাকে, এগুলো জানছো। তো ইন্টেস্টাইনে মেইনলি থাকে তোমার এই যে নর্মাল ভাবে অনেক থাকে, তার মধ্যে ইস্কেরিসা কলাই ইন্টেস্টাইনে ম্যাক্সিমাম এই কলাই থাকে। আরেকটা থাকে হলো ব্যাকটেরিয়াইডস, ওটা সবচেয়ে বেশি, তারপরে হলো এই কলাই ইস্কেরিসা কলাই। is the major intestinal commensal of human and animal. তাহলে কমেন্সাল কি নর্মাল ডিউজ করে না, কিন্তু যখন সুযোগ পায় তখন কিন্তু এরা অপরচুনিটি, যখন সুযোগ পায় তখন ইনফেকশন করে।
তাই তো? এখন এখন তোমার এই যে তোমার পড়ছো নরমাল ফ্লোরার, একটা পড়ছো বেনিফিশিয়াল ইফেক্ট কি আর হার্মফুল ইফেক্ট কি, এটা তোমার স্যার পড়াইছে তো নাকি? বেনিফিশিয়াল ইফেক্ট কি কি ছিল বলো তো, বলতে পারবে কেউ? হ্যালো, ভিটামিন কে, ভিটামিন কে সিনথেসিস, ভিটামিন বি12 না, ভিটামিন কে সিনথেসিস করে, ভিটামিন কে সিনথেসিস করে। আর কি বলো দেখি, আর কি? আরেকটা হলো মেজর, যেটা হলো সেটা তোমার এখানে প্যাথোজেনিক অর্গানিজমকে তারা গ্রো করতে দেবে না, তারপরে কিন্তু ডিজিজ প্রিভেনশনও করে কিন্তু, বুঝছো? ওটাই মেইন কিন্তু, ঠিক আছে? তারা যেখানে থাকবে সেখানে প্যাথোজেনিক যে অর্গানিজম আছে সেখানে তারা তাকে গ্রো করতে দেবে না। যেমন একটা গাছপালা, বড় গাছপালা যদি থাকে তাহলে সেখানে কি হয়, নিচে কোনো গাছপালা জন্মায়? জন্মায় না, তাই না? ঠিক ওইরকম কিন্তু তোমার হলো এটাও কিন্তু ঠিক ওইভাবে কিন্তু ইয়ে করে, যে এরা তোমার প্যাথোজেনিক অর্গানিজম গুলোকে তারা ইয়ে করতে দেবে না, গ্রো হতে দেবে না। কিছু কিছু নরমাল ফ্লোরা তৈরি করে ব্যাকটেরিয়াসিন, একটা টক্সিন তৈরি করে, সেইটাই তোমার ওই অন্য অর্গানিজমকে গ্রো করতে দেয় না, ঠিক আছে? আর কিছু করে কি, ভিটামিন কে সিনথেসিস করে। এই যে ইস্কেরিয়াসিয়া কোলাই, এটা তোমার এই যে ভিটামিন কে সিনথেসিস করে। কিভাবে করে? ইস্কেরিয়াসিয়া কোলাই প্লেস এ ক্রুশিয়াল রোল ইন ফুড ডাইজেশন বাই প্রোডিউসিং ভিটামিন কে। এই আমরা খাবার খাচ্ছি, সেখানে সে ফুড ভিটামিন কে কে সে ই করে, সিনথেসিস করে। তারপরে একটা, ঠিক আছে? তারপরে খারাপ দিক হলো কি, একটা নরমাল ফ্লাওয়ার খারাপ দিক হলো কি, তারা ডিজিজ করে যখন কি অবশ্যই টেরাইস, তাই তো? তাই না? ডিজিজ তৈরি করে। যেমন এরাও কিন্তু কিছু ডিজিজ তৈরি করে, যেমন ডায়রিয়াল ডিজিজ করে। আবার ইন্টেস্টাইন থেকে যখন বের হয়ে আসে তো অন্য সিস্টেমে তারা ডিজিজ করে। যেমন ধরো একটা সাম আর অ্যাবল টু প্রডিউস ডিজিজ, যেমন ডায়রিয়াল ডিজিজ। কালকে আমি বলছিলাম কি, যে প্যাথোজেনিক অর্গানিজম কি কি ছিল? সালমোনেলা, শিগেলা, আর কি ছিল? সাম স্ট্রেন অফ ইস্কেরিয়াসিয়া কোলাই, যেমন হলো ডায়রিয়াজেনিক ইস্কেরিয়াসিয়া কোলাই। এই ডায়রিয়া করে। আবার কিছু ইস্কেরিয়াসিয়া কোলাই কি আছে, এই স্টুল আমরা যখন ডিফিকেট করি, স্টুল দ্বারা পাস হয়ে এনভায়রনমেন্টকে পলিউশন করে, যেমন সয়েল ওয়াটার, এগুলোকে পলিউশন করে। তো এগুলোই যদি সেই ওয়াটার যদি আমরা খাই, তাহলে তখন ডিজিজ হবে। তাহলে তো এটা, তাহলে তো এটা ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরা হিসেবে থাকে, তাহলে মেইনলি জানো। মরফোলজি কি তোমার তো জানো, স্টেনিং ক্যারেক্টার প্রথম বলবা। জল কি, একটা জিনিস খেয়াল রাখবা যে অল ব্যাসিলার গ্রাম নেগেটিভ এক্সেপ্ট কি 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 আছে বলো দেখি। Clostridium corneae, হ্যাঁ, স্যার ক্লোস্ট্রিডিয়াম আছে, অ্যাক্টিনোমাইসিস, Listeria, sir, লিস্টেরিয়া, আর বেসিলাস। Corynebacterium, sir. ব্যাসিলাস, কর্নিব্যাকটেরিয়াম, এগুলো। তো এগুলো খেয়াল রাখবা, তাহলে এটা তোমার অবশ্যই গ্রাম নেগেটিভ ব্লড। আর কালকে আমরা পড়েছিলাম কি, মোটাইল উইথ কিছু মোটাইল আর কিছু নন মোটাইল, তাই তো? এটা হলো মোটাইল উইথ পেরিট্রাইকাস ফ্লাজেলা। মোটাইল অর্গানিজম কি কি ছিল কালকে আমি অলরেডি বলেছি, তাই তো? ইস্কেরিয়াসিয়া কোলাই ছিল, এন্টেরোব্যাক্টার, সালমোনেলা, প্রোটিয়াস। আচ্ছা, এসএসপি ল্যাকটোজ ফার্মেন্টের মধ্যে দুইটা, ল্যাকটোজ র্যাপিড ফার্মেন্টের মধ্যে দুইটা ছিল, তাই না? ইস্কেরিয়াসিয়া কোলাই আর এন্টেরোব্যাক্টার। আর নন ল্যাকটোজ ফার্মেন্টের মধ্যে কি কোনটা ছিল? সালমোনেলা, তারপরে প্রোটিয়াস। আর ওই যে ল্যাকটোজ ফার্মেন্ট র্যাপিডলি যেগুলো ছিল সেগুলো সবগুলোই মোটামুটি ছিল, তাই না? তাহলে ওইভাবে খেয়াল রাখবা। তাহলে এটা হলো মোটাইল। আর যদি মোটাইল হয় সবগুলো হয় উইথ পেরিট্রাইকাস ফ্লাজেলা। আর এগুলোতে ফিমরিয়া থাকে বা পাইলেই থাকে, এবং নন স্পোরিং। এই কটা হলো মরফোলজি এবং স্ট্যান্ডিং ক্যারেক্টার। এই এখানে ফিগারটা দেখো, লম্বা, তাই না? রড শেপ, এই জন্য ব্যাসিলাই। গ্রাম নেগেটিভ রড বললে, এই রড এখান থেকে নামটা আসে, রড অথবা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, যেটাই বল না কেন। তারপরে আমরা কালচার করি কোথায়? হ্যাঁ স্যার প্রেজেন্টেশন দিয়ে দিলে স্যার ভালো হতো স্যার, স্যার বড় করে দিলে স্যার।
ও আচ্ছা, কালচার করবো কোথায়? টেম্পারেচার তো জানোই, এটা হলো ফ্যাকাল্টি টু এনারব, তারপর 37 ডিগ্রি সেলসিয়াস লাগে আর হলো ওই সবগুলো একই কালচারের ক্যারেক্টার। আরো তোমার লিখতে পারো যে এটা ফ্যাকাল্টি টু এনারব, তাই তো? এবং টেম্পারেচার কত লাগবে? এবার 37 ডিগ্রি সেলসিয়াস। পিএইচ কত লাগে? 7.4। এগুলো সবগুলোতে একই লাগবে। আর এখানে আমরা মেইনলি করি হলো ম্যাককনকি সাগার মিডিয়া। হ্যাঁ, এগুলো হলো কলোনিস আর রোজ পেঙ্ক ডিউ টু ফার্মেন্টেশন ল্যাকটোজ। একটা জিনিস জানো যে আমি ওই যে কালকে ক্লাসে করলাম যে ল্যাকটোজ ফার্মেন্টার এবং ল্যাকটোজ 1 ফার্মেন্টার। ল্যাকটোজ ফার্মেন্টার যেগুলো, সেগুলো তোমার ল্যাকটিক অ্যাসিডকে ফার্মেন্ট করলে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। যেহেতু অ্যাসিড, তখন ওইখানে তোমার ওই যে থাকে তোমার পিএইচ ইন্ডিকেটর থাকে, ফেনল রেড। ওই ফেনল রেডে তখন তোমার চেঞ্জ হয়, তোমার সেখানে হবে পিঙ্ক কলোনি হবে। রোজ পিঙ্ক বলতে পারো বা পিঙ্ক কলোনি বলতে পারো। আর ল্যাকটোজ নন ফার্মেন্টার যেগুলো, সেগুলো হবে কি, ল্যাকটিক অ্যাসিডকে ফার্মেন্ট করে তারা ফার্মেন্ট করে না তারা, যা বলে তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না। আর তৈরি না হলে তোমার ওই পিএইচ চেঞ্জ ইন্ডিকেটর চেঞ্জ হবে না, যার দ্বারা বলে তোমার কলোনি গুলো পিএল ফ্যাকাশে হবে। ঠিক আছে, পিএল কলোনি হবে। তাহলে এই জন্য এই জিনিসটা সব কিছু খেয়াল রাখবো যে ল্যাকটোজ ফার্মেন্টার যেগুলো, সেগুলো কলোনি তোমার এই ধরনের কলোনি আর পিঙ্ক কলোনি ডিউ টু ফার্মেন্টেশন ল্যাকটোজ। আর নন ল্যাকটোজ ফার্মেন্টার কলোনি আর পেল কলোনি ডিউ টু ল্যাকটোজ নন ফার্মেন্টার। এই কথাটা সবসময় খেয়াল রাখবা, তাহলে তোমাদের আর মুখস্থ করতে হবে না। ওই ম্যাককনকি সাগার মিডে এটা একটা পড়লেই তোমাদের যথেষ্ট। অন্যগুলো এই আরো আছে, এগুলো তোমাদের লাগবে না, এগুলো বাদ দাও। আর যারা ডিএলএম স্টুডেন্ট তারা পড়িও, তবে ম্যাককনকি সাগারটা এটা অবশ্যই জানতে হবে। এটা পড়ো। এই হলো কালচারাল ক্যারেক্টার। এখানে একটা ফিগার দেখো, প্রথমটা লাগবে না, এই সেকেন্ডটা দেখো, এটা দেখো রোজ পিঙ্ক কলোনি। হ্যাঁ, ঠিক আছে। এডসো আরো ফিগার আসতে দেখাবো তোমাদের, বাবা এটা একটু আছে, এটা একটু ডার্ক বেশি হয়ে গেছে। তারপর এটা বোঝা যাচ্ছে রোজ পিঙ্ক কলোনি। এটা হলো ম্যাককনকি সাগার মিডিয়া। এখন ল্যাকটোজ তোমার এই যে যেটা বললাম ল্যাকটোজ ফার্মেন্টার, যেটা রোজ পিঙ্ক, ম্যাককনকি সাগার মিডিয়াকে আমরা বলি তিনটা। তোমরা কালচার মিডিয়া যখন পড়েছো তখন আমরা ক্লাসিফিকেশন কিভাবে পড়েছিলাম? একটা হলো অন দ্য বেসিস অফ কনসিস্টেন্সি, কি লিকুইড, সেমি সলিড এবং সলিড, তাই তো? আর অন দ্য বেসিস অফ নিউট্রিশন, হ্যাঁ, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী ভাগ করেছিলাম কি সিম্পল মিডিয়া এবং কমপ্লেক্স মিডিয়া। কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ছিল, তাই তো? সিম্পল মিডিয়ার মধ্যে কি নিউট্রিয়েন্ট আকার মিডিয়া, নিউট্রিয়েন্ট ব্রথ, আর পেপটাইড অর্ডার। আর কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ছিল, যেমন হলো তোমার কি স্পেশাল মিডিয়া, এনএস মিডিয়া, তারপর সিলেক্টিভ মিডিয়া, এবার ডিফারেনশিয়াল মিডিয়া, ইন্ডিকেটর মিডিয়া। হ্যাঁ, তো এনএস মিডিয়া কি ছিল? ব্লাড এগার, তাই না? ব্লাড এগার সল্ট এগার মিডিয়া। ওখানে এনএস মিডিয়া কেন বলা হতো? ওখানে ব্লাড থাকতো, তাই না? ব্লাডের বিভিন্ন সাবস্টেন্স ওখানে এনএস মিডিয়া হিসেবে থাকতো। ঠিক আছে। আর ম্যাককনকি সাগার বলা হয় কি 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 বলা হয়? আর কিছু ছিল সিলেক্টিভ মিডিয়া, যেমন আমরা সিলেক্টিভ মিডিয়া অলরেডি আমরা পড়েছি, কিন্তু যেমন তোমার হলো করেনিবাক্টাম ডিপথেরি যখন পড়লাম তখন কি পড়ছি? আর কি সিলেক্টিভ মিডিয়া কি নাম ছিল? থায়ার মার্টিন মিডিয়া। না, থেরামাটিক মিডিয়া হলো যে ওটা হলো তোমার কি কে ফেলছো? থেরামাটিক মিডিয়া হলো তোমার কিসে? নাইসের গনোরিয়া মানে মেনিনজাইটিস। সিলেক্টিভ মিডিয়া ওখানে অ্যান্টিবায়োটিক দিয়ে শুধু নাইসের গনোরিয়া এবং মেনিনজাইটিস এই দুটা হয়তো কালচার হয়তো, অন্যগুলো হয়তো না। আর তোমার হলো করেনিবাক্টাম ডিপথেরি কি বিটিএ কি মানে কি খেয়ে ফেলছো তোমরা? ব্লাড
টেলুরাইট অ্যাগার মিডিয়া, ওটা হলো সিলেক্টিভ মিডিয়া, তাই না? নাকি করেন একটা? জি স্যার। আচ্ছা, আর হলো ডিফারেন্সিয়াল মিডিয়া কাকে বলা হতো? এই যে আর এই যে এখানে হলো তোমার এই যে ম্যাককনিক্স মিডিয়া, এটাকে তোমার তিনটা বলা হয়। একটা হলো সিলেক্টিভ মিডিয়া বলা হয়, একটা বলা হয় ইন্ডিকেটর মিডিয়া বলা হয়, আর একটা বলা হয় ডিফারেন্সিয়াল মিডিয়া। তিনটাই। সিলেক্টিভ মিডিয়া কি বলা হয় কি জানো? যে এটা শুধু ইন্টেস্টিনাল অর্গানিজম গুলো এখানে কালচার করা যায়, অন্যগুলো হবে না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এখানে বাইল সাবস্টেন্স থাকে, যার ফলে এগুলো অন্য অর্গানিজমকে, যেমন এগুলো কিন্তু কালচার করা যাবে না এখানে, ওগুলো কালচার হতে দেবে না। এখানে বাইল দেওয়া থাকে, ওগুলো তোমার ইনহিবিট করবে। তারপর তোমার আর তোমার হলো ইন্ডিকেটর মিডিয়া কি যেন বলা হচ্ছে, এই যে পিএস তোমার ইলেকট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, যারা ল্যাকটোজ ফার্মেন্টার। হ্যাঁ, ঠিক আছে। ল্যাকটোজ ফার্মেন্টার যারা, তারা তোমার কি করতেছে, ইলেকট্রিক অ্যাসিড ফার্মেন্ট করে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে তোমার পিএস ইন্ডিকেটর আছে ফেনল রেড, ওটা কালার চেঞ্জ হয়, পিঙ্ক করানো হচ্ছে। তাহলে আমরা কি এটা ইন্ডিকেট করতে পারতেছি না? তাই তো, ইন্ডিকেটর করতে পারি, ডিফারেন্সও করতে পারতেছি। এটা তোমরা দেখে নিও, কিন্তু তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, আমি আর অত ডিটেলস যাচ্ছি না। এই যে পরীক্ষায় রিটেনে আসে কিন্তু এগুলো। তাহলে এর মাধ্যমে কোনটা ল্যাকটোজ ফার্মেন্টার এবং কোনটা ল্যাকটোজ নন ফার্মেন্টার, এটা আমরা ডিফাইন করতে পারি। কারণ ল্যাকটোজ ফার্মেন্টার যেগুলো পেল কলোনি পিঙ্ক কলোনি হবে, আর ল্যাকটোজ নন ফার্মেন্টার যেগুলো সেগুলো পেল কলোনি হবে। এখন বায়োকেমিক্যাল ক্যারেক্টার কি? ক্যাটালিস্ট পজিটিভ, অক্সিডেজ টেস্ট নেগেটিভ। তারপরে ল্যাকটোজ এগুলো ফার্মেন্টার। এই যে খেয়াল রাখবা, এই ল্যাকটোজ ফার্মেন্টার শুধু খেয়াল রাখলেও হবে, আর সব যদি খেয়াল রাখতে পারো আরো ভালো। LSS ল্যাকটোজ সুক্রোজ এবং স্যালিসিন ফার্মেন্টার উইথ অ্যাসিড এন্ড গ্যাস প্রোডাকশন। সবগুলো যদি খেয়াল নাও রাখতে পারো, তবে ল্যাকটোজটা অন্তত খেয়াল রাখো, ল্যাকটোজ ফার্মেন্টার, তাই তো। আর আরেকটা গ্লুকোজ তো ফার্মেন্ট, ইন্টারব্যাকটেরিয়া যতগুলো আছে সবই ফার্মেন্ট করবে গ্লুকোজ, তাই না? তো গ্লুকোজটা অন্তত বলতে পারবে গ্লুকোজ ফার্মেন্ট করে। ইন্টারব্যাকটেরিয়া যতগুলো আছে গ্লুকোজ ফার্মেন্টেশন করে, এটা লাগাই দেবা। আর ল্যাকটোজ পুরো করে, ল্যাকটোজ ফার্মেন্ট যেগুলো সেগুলোর সঙ্গে ল্যাকটোজ লাগা দেবো, আর যেগুলোর সঙ্গে ল্যাকটোজ ফার্মেন্ট করে না সেগুলো করে না, সেগুলো লিখবে না। যার ফলে এখানে তোমার যে সুগারটা বললাম ইন্ডল তৈরি করে। কালকে আমি দেখাইলাম যে আমরা কি একটা টেস্ট, আমরা অর্গানিজম প্রথম আমরা ওই যে অ্যামাইনো মিডিয়াতে আমরা কালচার করে নেব, পরের দিন আমরা করবো কি কোভাক রিয়েজেন্ট দেবো, দিলে ওখানে যদি পিঙ্ক কালার ডেভেলপ করে উপরে, তাহলে সেটা বলবো ইন্ডল তৈরি করছে। আর ইন্ডল কেন তৈরি হয় সেটা ডিপ্লোমা যারা, তারা পড়বা ভালো করে, ওটা বায়োকেমিক্যাল ক্যারেক্টার তারা পড়বা। আর এমএস যারা তোমরা আছো, তাদের এত কিছু জানতে হবে না, শুধু খালি নামটা জানে রাখো, বোঝার জন্য আমি খালি বললাম। আর ইউরেজ নেগেটিভ, তো এই কয়েকটা পয়েন্টস তোমার মানে যতগুলো আমি ব্যাকটা পড়াবো, এগুলো কিন্তু খেয়াল রাখো। বায়োকেমিক্যাল ক্যারেক্টার মধ্যে ক্যাটালিস্ট, অক্সিডেজ দুটা এনজাইম, তাহলে ক্যাটালিস্ট অবশ্যই সবগুলো পজিটিভ হবে, অক্সিডেজ নেগেটিভ হবে। আর সুগার ফার্মেন্টেশন মধ্যে ল্যাকটোজ ফার্মেন্টার আর গ্লুকোজ ফার্মেন্ট করে না, করবে। আর কি ইন্ডল পজিটিভ হবে আর ইউরেজ নেগেটিভ, এই কয়েকটা পয়েন্টস খেয়াল রাখবা। ইউরেজ দু একটা অর্গানিজম আছে, সেগুলো আমি যখন পড়াবো তখন আরো ক্লিয়ার হবে। আর reduce nitrate to nitrites, as a energy generating process, as does not produce hydrogen sulfide, এই কয়েকটা পয়েন্টস। তাহলে তোমার ওই যে গতকালকে যে বললাম যে কমন ক্যারেক্টারিস্টিক্স বা জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ইন্টারব্যাকটেরিয়া কি কি বলেছিলাম? অল আর গ্রাম নেগেটিভ, তাই তো নাকি? তারপরে সামার মোটাইল আর সামার নন ভোলাটাইল। মোটাইলতে হলে কি পেরিটাকাস প্লাজা ছিল তাকে। তারপরে অল ফার্মেন্ট ল্যাকটোজ, তাই না? অল ফার্মেন্ট গ্লুকোজ, আর আদার সুগার ভ্যারিস, আর আদার সুগার ভ্যারিস করে।
তা ওই পয়েন্টগুলো এখানে দেখে নাও। তারপর সবগুলো আবার কি নাইট্রেটকে তারা রিডিউস করে নাইট্রাইট তৈরি করতেছে, সেখান থেকে তারা এডিপি তৈরি করে এনার্জি তৈরি করতেছে। এই কয়েকটা কমন ক্যারেক্টার ছিল না, সেই জিনিসগুলো তোমরা এখানে পাচ্ছ কিনা? পাচ্ছ এগুলো? এই কয়েকটা পয়েন্ট, একটা হলো তোমার ক্যাটালিস পয়েন্ট, এনজাইমের মধ্যে দুটা, ক্যাটালিস এবং অক্সিডেজ, ওভারঅল দুটো একই। তারপর সুগার ফার্মেন্টেশনের মধ্যে ল্যাকটোজ এবং গ্লুকোজ, এই দুটা খেয়াল রাখো, ঠিক আছে? ইন্ডল এটা একটা পয়েন্ট, ইউরিয়াস এটা একটা পয়েন্ট, নাইট্রেট এটা একটা পয়েন্ট, আর হাইড্রোজেন সালফাইড এটা একটা পয়েন্ট। হাইড্রোজেন সালফাইড যখন সালমোনেলা পড়বো তখন আমি এটা দেখাই দেবো। পয়েন্টস জানো, পয়েন্ট হলো হাইড্রোজেন সালফাইড তারা তৈরি করে না। এই কয়েকটা পয়েন্টস তোমরা জানো, এটা পরীক্ষাতেও আসে, রিটেন পরীক্ষা আসে কিন্তু এটা। স্যার হ্যাঁ, স্যার ইন্ডোল যেন কি? ইন্ডোল তোমাকে আমি বলতে চাচ্ছি না তো এটা। ইন্ডোল একটা রিং হয়, ওই কোভাক রিয়েজনের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, সেগুলো অনেক কিছু জিনিস তৈরি করে, যা বলে আমি তোমাদের মাথা খারাপ করে যাচ্ছি না, শুধু খালি নামটা জানা রাখো। এটা তোমার এখন জানা তোমার প্রয়োজন নাই। আর ডিএলএম কোর্স যারা, তাদেরকে যখন আমি বায়োকেমিক্যাল টেস্ট আমি আরো ডিটেলস পড়াবো তোমাদেরকে, হ্যাঁ, তারপরে ওদের জানা লাগবে। তোমরা শুধু 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 খালি এইটুকু জানা রাখো, আমরা কখনো তোমাদেরকে ভাইবা থাকলে ধরবো না, কিন্তু রিটেন পরীক্ষা জানো তোমাদের আসবে। আর ভাইবাতে ডিটেলস হবে না, খালি নামগুলো খালি জানা রাখো। আর ইন্ডোলটা বায়োকেমিক্যাল একটা আবার যখন পড়াবো তখন আবার একদিন আগে পড়াবো। ভ্যালেন্সি ডিটারমিনেন্ট বা ভ্যালেন্সি ফ্যাক্টর, এটা তোমাদের রিটেন পরীক্ষা আসে, ভাইবাতে ধরবো না। রিটেন পরীক্ষা আছে যেমন তোমার হলো ভ্যালেন্সি ফ্যাক্টর কি আছে, কিছু সারফেস অ্যান্টিজেন আছে, আর কিছু হলো আছে টক্সিন তৈরি করবে। আর একটা হলো সারফেস অ্যান্টিজেনের মধ্যে তোমার তিনটা জিনিস আছে, একটা হলো ক্যাপসুল, তারপর অ্যাডেসিন, আর তিন হলো লাইপোপলিস্যাকারাইড। আর ক্যাপসুলের কাজটাও তোমরা অলরেডি জানো, তাই তো? ক্যাপসুল কি করে? ফ্যাগোসাইট কি প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস, তাই না? নাকি নতুন করে বলার প্রয়োজন নাই? The capsular polysaccharide pre-interfere with the phagocytosis. তাহলে ফ্যাগোসাইটকে তারা প্রিভেনশন করে, ঠিক আছে? আর অ্যাডেসিন মানে অ্যাডেশন করা। একটা অর্গানিজম যখন প্রবেশ করবে বডিতে, তখন তারা বাইন্ডিং করবে, ঠিক আছে? বাইন্ডিং করবে। এই বাইন্ডিং করার এই ফ্যাক্টর নাম হলো অ্যাডেসিন। অ্যাডেসিন এখানে কি আছে? CFA1, CFA2। CFA1 মানে হলো কলোনাইজিং ফ্যাক্টর A1, তারপরে কলোনাইজিং ফ্যাক্টর A2। তো এমনিতে লিখতে পারো কলোনাইজিং বা কলোনাইজেশন ফ্যাক্টর A এবং কলোনাইজিং ফ্যাক্টর A2, ঠিক আছে? তারপরে টাইপ 1 ফিমব্রিয়া, পি ফিমব্রিয়া, এস ফিমব্রিয়া, ইন্টিমিন। ফিমব্রিয়া অনেক করা, টাইপ 1 ফিমব্রিয়া, পি ফিমব্রিয়া এবং এস ফিমব্রিয়া, এই কয়েকটা নাম জানতে হবে। তাহলে কলোনাইজিং ফ্যাক্টর 1, কলোনাইজিং ফ্যাক্টর 2, টাইপ 1 ফিমব্রিয়া এবং টাইপ পি ফিমব্রিয়া, এস ফিমব্রিয়া, আর একটা ইন্টিমিন। এদের কাজ হলো কি, যে ইন্টেস্টাইনে যখন প্রবেশ করলো তাদের যে মিউকাস রিসেপ্টর আছে তাদের সঙ্গে বাইন্ড করবে, হেল্প টু বাইন্ড উইথ রিসেপ্টর অফ মিউকাস মেমব্রেন। আচ্ছা, আরেকটা হলো কি লাইপোপলিস্যাকারাইড। তুমি অলরেডি জানো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে মানে হলো লাইপোপলিস্যাকারাইড থাকবে, এবং লাইপোপলিস্যাকারাইডের যে আউটার পোর্শনটা ওটা কি লিপিডে, এবং লিপিডের কাজ কি? টক্সিন হিসেবে কাজ করে। কোন টক্সিন? অ্যান্ডোটক্সিন হিসেবে কাজ করে, তাই না? আর টক্সিন টক্সিক এফেক্ট কি হয়? ফিভার হয়, শক হয়, ডিআইসি হয়, যেগুলো তোমার অ্যান্টিটক্সিনের কাজ তোমার অলরেডি জানছো। কি এগুলো কঠিন মনে হচ্ছে এখন? হ্যালো, না স্যার, এটা আগে পড়ানো হয়েছে তো। আগে পড়ানো এই জন্য এই জিনিসগুলো জানো যে প্রথম সে নিজেকে রক্ষা করতেছে
বাই ক্যাপসুল, ক্যাপসুল ফ্যাগোসাইট সেলকে প্রিভেন্ট করতেছে। কারণ ওখানে কি হয় যে কমপ্লিমেন্ট, তারপর তোমার ওই যে অ্যান্টিবডি, এগুলোকে তারা কোটিং হতে দেবে না, যার ফলে তারা ফ্যাগোসাইট সেল তাকে ইনকাল করতে পারবে না। এইভাবে তারা প্রিভেনশন করতেছে ফ্যাগোসাইটোসিস। তবে অ্যাডিসিন তা প্রবেশ করলো যখন তোমার জিআই ট্র্যাক্টে চলে আসলো, সেখানে মিউকাস আজকে যখন তোমার জিআই ট্র্যাক্টে প্রবেশ করলো, তখন সেখানে কি হবে, যখন যে মিউকোজা আছে, মিউকোজার কিছু রিসেপ্টর আছে, রিসেপ্টর বাইন্ড করবে বাই এই তোমার অ্যাডিসিন। অ্যাডিসিন কি কি আছে, কোলোনাইন ফ্যাক্টর A1, কোলোনাইন ফ্যাক্টর 2, তারপর টাইপ 1 ফিব্রিয়া, পি ফিব্রিয়া, এস ফিব্রিয়া, ইন্টিমেন, এই কয়েকটার মাধ্যমে বাইন্ড করবে। ঠিক আছে, বাইন্ড করার পরে তারা কি করবে, ডিজিজ করবে বাই টক্সিন প্রোডাকশন। এই টক্সিন, এখানে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে টক্সিন থাকে, লাইফোপলিসাইড, এবং লাইফোপলিসাইডের কোন পোর্শনটা টক্সিন হিসেবে কাজ করে, লিপিড এ। তো লিপিড অ্যান্টিটক্সিন করে এফেক্ট কি হলো, ফিভার, শক, ডিআইসি, এবং কিভাবে করে এগুলো তোমরা অলরেডি জানো। আচ্ছা, এখন তোমার হলো টক্সিন তৈরি করে, ইন্টারোটক্সিন। টক্সিন এখানে 3 ধরনের টক্সিন তৈরি করে, ল্যাবাইল হিট স্টেবল টক্সিন, হিট ল্যাবাইল টক্সিন। ল্যাবাইল বলতে হিট আগে বললেও পারো, হিট ল্যাবাইল টক্সিন, হিট স্টেবল টক্সিন এবং হ্যারোটক্সিন। এবং এগুলোর কাজ কি পরে আমি বলতেছি, আপাতত সংক্ষেপে এটা নিয়ে আসছি রিটেন পরীক্ষার জন্য। তোমাদের রিটেন আসে যেহেতু, তখন এটা সংক্ষেপে এইভাবে লিখবা। আর এটা ক্লিয়ারিফাই করবো আমি পরে তোমাদের প্যাথোজেন, যখন এখনই পড়াচ্ছি তখন জানবা। আরেকটা ফ্যাক্টর কি আছে, এই যে ইস্কেশা করে কিন্তু মর্টালিটি যেটা আছে, মর্টালিটি কার মাধ্যমে, ফ্লাজেলা। এই ফ্লাজেলার মাধ্যমে তারা কিন্তু ইনভেশন করে সেলের মধ্যে, ইনভেসিভ প্রপার্টি ডিউ টু মর্টালিটি বাই ফ্লাজেলা। তাহলে দৌড়ে একবারে সেলের ভিতরে প্রবেশ করে ফ্লাজেলার মাধ্যমে, তাই না? ঠিক আছে, তাহলে সেলের ভিতরে ঢুকলো, ফ্লাজেলার মাধ্যমে ঢুকলো। তারপর তারা ডিজেক্ট করবে বাই ক্যাপসুল, তারপরে বাইন্ডিং করবে টাইপ 1 ফিব্রিয়া, টাইপ 2 ফিব্রিয়া, তারপরে এস ফিব্রিয়া, তারপর কি ছিল, ইন্টিমিন, কোলোনাইন ফ্যাক্টর A1, কোলোনাইন ফ্যাক্টর 2, এগুলো। তারপরে তোমার টক্সিন তৈরি করতেছে, ঠিক আছে। আর তারপরে তোমার হলো লাইফোপলিসাইড যেটা করতেছে, ওটা তোমার ডিজ করতেছে, আরো ডিজ করতে পারে তোমার। আর এই যে তোমার লাইফোপলিসাইড, এটা সারফেস অ্যান্টিজেন কি যেন বলা হলো, এটা তো সেল ওয়ালে থাকে, এই জন্য কিন্তু তোমার এখানে সারফেস অ্যান্টিজেন এখানে চলে আসছে, বুঝছো? আর এছাড়াও তারা কিছু এক্সোটক্সিন তৈরি করে। ইন্টারোটক্সিন তো এক্সোটক্সিন, তাই না? এক্সোটক্সিন না, যে সমস্ত এক্সোটক্সিন ইন্টেস্টাইনে কাজ করবে তাদেরকে বলা হয় ইন্টারোটক্সিন, তাই না? নাকি ভুলে গেছো? জি স্যার। তাহলে ইন্টারোটক্সিন হলো এক ধরনের এক্সোটক্সিন, এবং যে সমস্ত এক্সোটক্সিন ইন্টেস্টাইনের উপর কাজ করে এবং ডায়রিয়া করে, সেগুলো হলো ইন্টারোটক্সিন। তার মধ্যে তোমার এই যে 3টা জিনিস আজকে জানতে পারলা, একটা হলো হিট ল্যাবাইল টক্সিন, হিট স্টেবল টক্সিন এবং হ্যারোটক্সিন। আরেকটা তোমার ফ্যাক্টর কি আছে, ইনভেসিভ প্রপার্টি ডিউ টু মর্টালিটি বাই ফ্লাজেলা। এই হলো তোমার হলো ভিরুলেন্স ফ্যাক্টর। খেয়াল থাকবে তো, রিটেন আসে, আমরা ভাইবাতে আমরা ধরবো না, খালি টক্সিন কি তৈরি করে এগুলো নামগুলো জানবা, টক্সিন গুলো কিভাবে কাজ করে এগুলো তো আমরা বলবোই, এগুলো জানতে হবে, কিন্তু ওই যে এতগুলো ভাইবাতে আমরা এইবার ধরবো না। ডিজিজ কি করে, ইস্কেশা কলাই। ডিজিজকে আমরা 2টা হেডিং ভাগ করবো। একটা ইন্টেস্টাইনে যখন থাকতেছে তখন কিছু ডায়রিয়া করে, বা আরেকটা বলতে পারি গ্যাস্ট্রোএন্টারাইটিস ইন্টেস্টিনাল। আর ইন্টেস্টাইন বাইরে করে যেগুলো, সেগুলোকে বলি আমরা এক্সট্রা ইন্টেস্টাইন। তার মাধ্যমে করা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নিওনেটাল ম্যানিঞ্জাইটিস, ওন ইনফেকশন, সেপ্টিসেমিয়া, এবং অ্যাপেন্ডিসাইটিস, কলেসিস্টাইটিস এবং পেরিটোনাইটিস। এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, এই ডিজিজগুলো আমরা কিন্তু ভাইবাতে তো বলা হয়, বা রিটার্ন তো আসবেই। এবং আরো কিছু অর্গানিজম বাবা এইরকম ঠিকই একই অর্গানিজম ডিজিজ তৈরি করে, পরে তোমার ক্লিয়ার আরো হবে।
তাহলে ইন্টেস্টাইন যখন থাকতেছে তখন তোমার হলো ডায়রিয়া করতেছে বা গ্যাস্ট্রোএন্টারাইটিস। আর ইন্টেস্টের বাইরে করে কি, যেহেতু তোমার ওরা ইন্টেস্টাইনে থাকে নর্মাল কমেন্সাল হিসেবে, তাই না? নর্মাল কমেন্সাল হিসেবে থাকে। এখন ডিউরিং ডেফিকেশন তখন কি হবে, তোমার এই যে পেরিনাল লিজনটা কন্টামিনেশন হবে, তাই না? আর পেরিনাল লিজন যখন কন্টামিনেশন হবে তখন অ্যানাসের সাইডে থাকে কি ইউরেথ্রা থাকে, তাই না? ইউরেথ্রাতে কি হয়, তখন ইউরেথ্রার মাধ্যমে তারা ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করবে, তখন করবে তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, এবং এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যতগুলো অর্গানিজম করে তার 90% ক্ষেত্রেই তোমার ডিজিজ করে তোমার ইস্কেরিশিয়া কোলাই। এটা খেয়াল রাখবা। যখন তুমি ওয়ার্ডে যাবা তখন দেখবা যে খালি আমার জন্য যে কালচার সেন্সেস দিব, দেখবে খালি ইস্কেরিশিয়া কোলাই, খালি ইস্কেরিশিয়া কোলাই। এই যে কি কারণে, এই যে তোমার এই কারণে 90% ক্ষেত্রেই তোমার ইনফেকশন করে তোমার এই ইস্কেরিশিয়া কোলাই। আচ্ছা, আর যদি নিউরোটাল মেনিনজাইটিস কখন হয়, এই তোমার যখন ডেলিভারি যখন হলো, হ্যাঁ, তখন যেহেতু তোমার জেনিটাল ট্রাক্ট এবং ইউরিনারি ট্রাক্ট একসঙ্গে আছে, ঠিক আছে, একসঙ্গে যেহেতু আছে, তো ফিক্যাল ম্যাটার যখন তোমার ডেফিকেট করলো কি পেরিনাল লিজন কি ওখানে কন্টামিনেশন হলো, পাশাপাশি তোমার ওখানে তোমার কলোনি ফর্ম করে থাকে, ঠিক আছে। তো ডেলিভারির সময় কিন্তু বাচ্চা কিন্তু তখন সে কন্টামিনেট হবে এবং ইনফেকশন হবে, এবং ইনফেকশন হলে তখন তোমার হয় মেনিনজাইটিস, নিউরোটাল মেনিনজাইটিস। আরেকটা হয় কি, তোমার যে কোনো জায়গায় কেটে গেল তখন সেখানে ওন ইনফেকশন হতে পারে, আঘাত পাইলো তখন ওন ইনফেকশন হতে পারে। এবং এখন কিন্তু আগে কিন্তু এই যে 90 দশকে দেখা যেত যে ওন ইনফেকশন করতো শুধু স্ট্রেপ্টোককাস পায়োজেন এবং স্টেফিলোককাস অরিয়াস, এই দুটোই মেইনলি পাওয়া যেত। কিন্তু এখন কিন্তু স্ট্রেপ্টোককাস এবং স্টেফিলোককাস কম পাওয়া যায়। এখন কিন্তু তোমার ইস্কেরিশিয়া কোলাই, প্রোটিয়াস, এগুলো কিন্তু সিডোমোনাস, এগুলো কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু, ঠিক আছে। তারপর আগেকার ডাক্তাররা কিন্তু অনেক সময় ওই রিপোর্ট নিয়ে সন্দেহ করে, তারা কিন্তু কি হবে ইস্কেরিশিয়া কোলাই ওন ইনফেকশন কেমনে করতে, ওখানে করার কথা স্ট্রেপ্টোককাস অথবা স্টেফিলোককাস, কিন্তু না, ওন ইনফেকশন তোমার ইস্কেরিশিয়া কোলাই করে, প্রোটিয়াস, ক্লেপসিয়েলা এগুলো জানবা করে তোমার ওন ইনফেকশন করে। আর ব্লাডে যখন যায় তখন করে সেপ্টিসিমিয়া, এটা সেপ্টিসিমিয়া করতে পারে। আর যখন তোমার এই অ্যাবডোমেনে থাকে, তোমার ইন্টেস্টাইনের পাশে থাকে কি অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস ওখানে করতে পারে। কলেসিস্টাইটিস তোমার যে গলব্লাডার সেখানে করতে পারে কলেসিস্টাইটিস। আর পেরিটোনাইটিস এগুলো করতে পারে। তাহলে এই ডিজিজগুলো তোমার নাম অবশ্যই খেয়াল রাখবা তাহলে, ঠিক আছে। প্রথমে তাহলে বলতে হবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা যদি না বলো পাশই হবে না। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অবশ্যই বলতে পারে এবং 90% ক্ষেত্রে তোমার করবে। এছাড়া করতে পারে কি, বাচ্চা যখন ডেলিভারি হলো তখন সে ইনফেকশন হতে পারে, তখন যার ফলে সে করবে নিওনেটাল মেনিনজাইটিস। এছাড়া করতে পারে কি ওয়ান ইনফেকশন করতে পারে, এবং ব্লাডে চলে গেলে তখন আমাকে তাকে বলি সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিয়া বলি বা সেপ্টিসেমিয়া বলি। আর আশেপাশে ইন্টেস্টাইন আশেপাশে যে অর্গান আছে সেখানে এফেক্ট করলে, যেমন অ্যাপেন্ডিক্স কাছে আছে, অ্যাপেন্ডিসাইটিস করবে, গলব্লাডার আছে ওখানে কলেসিস্টাইটিস করবে। আর একটা হলো গোটা পেরিটোনিয়ামকে তারা ইনফেকশন করতে পারে, তখন বলবো পেরিটোনাইটিস। এই একটা হলো ডিজিজ। তাহলে ইন্টেস্টাইন এবং এক্সট্রা ইন্টেস্টাইন। এখন এই যে ইন্টেস্টাইনে এগুলো ডায়রিয়া, তাই তো। এখন আমাদের এই যে আসলো কোন কোন স্ট্রেন তোমার ইস্কেরিশিয়া কোলাই, কোন কোন স্ট্রেন তোমার ডায়রিয়া করে, এটা একবার তোমার রিটেন বলো, ভাই বলো ভালো করে আসে। প্যাথোজেনেসিস এগুলো আসে কিন্তু রিটেনে 5টা স্ট্রেন, এই 5টা থেকে 6টা স্ট্রেন, এখানে 5টা নিয়ে আসে, কিন্তু এখন বইতে আবার দেওয়া আছে, এখন রিসেন্ট বইগুলোতে কিছু বইতে দেওয়া 6টা। তো তোমার 5টাই জানো, ইন্টারো টক্সিজেনিক ইস্কেরিশিয়া কোলাই, ইন্টারো ইনভেসিভ ইস্কেরিশিয়া কোলাই, ইন্টারো হেমোরেজিক ইস্কেরিশিয়া কোলাই, ইন্টারো প্যাথোজেনিক ইস্কেরিশিয়া কোলাই এবং ইন্টারো এগ্রিগেটিভ ইস্কেরিশিয়া কোলাই। এই 5টা নাম জানো তাহলে। তাহলে ইন্টারো টক্সিজেনিক ইস্কেরিশিয়া কোলাই, ইন্টারো ইনভেসিভ, ইন্টারো হেমোরেজিক, ইন্টারো প্যাথোজেনিক এবং ইন্টারো এগ্রিগেটিভ, এগুলো আমরা এখন এগুলো প্রতিটা প্যাথোলজি জানবো। প্রথম হলো ইন্টারো টক্সিজেনিক, আমরা কি ইন্টারো টক্সিন তৈরি করে, এখান থেকে নাম আসে ইন্টারো টক্সিজেনিক, এবং টক্সিন করলো এবং ইন্টেস্টিনে কাজ করে।
এখন এই টক্সিনটা কি হবে, কি করে রিলিজ করে, ডায়রিয়া করবে। কাদের ডায়রিয়া করে? মেইনলি করে ইনফেন্ট কে করে, এই জন্য নাম হলো ইনফেন্টাইল ডায়রিয়া। আরেকটা হলো ট্রাভেলার্স ডায়রিয়া। ট্রাভেলার্স ডায়রিয়া যারা ট্রাভেলিং করে এক জায়গা থেকে আরেকটা জায়গায়, বা কোনো ভ্রমণে গেল, হ্যাঁ ভ্রমণে গেল, তাদের ডায়রিয়া হয়, এই জন্য নামটা হলো ট্রাভেলার্স ডায়রিয়া। তাহলে মোট কথা ডায়রিয়া যদি এত কিছু খেয়াল না থাকে ডায়রিয়া বলে দেবা, হ্যাঁ। আর আরো স্পেসিফিক বলতে চাইলে বলবা যে ইনফেন্টাইল ডায়রিয়া এবং ট্রাভেলার্স ডায়রিয়া। এখন ওই যে তোমার হলো ডায়রিয়া যেটা হয়, এটা ক্যারেক্টার কেমন? ওয়াটারি ডায়রিয়া হবে, পানি খালি থাকবে, নন ব্লাডি, লো গ্রেড ফিভার। এখানে ব্লাড থাকবে না, শুধু ওয়াটার থাকবে, এবং ফিভার হয় মাইল্ড ফিভার হবে। সেলফ লিমিটিং, তোমার চিকিৎসা করো বা না করো এমনিতে ভালো হয়ে যাবে, বা এবং ভালো হবে তোমার 1 থেকে 3 দিনের মধ্যেই এমনিতেই তোমার ভালো হয়ে যাবে। শুধু খালি স্যালাইন খাও, দেখবে যে তোমার কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না, ঠিক আছে। এই যে তোমার যে এই সিমটম বলা হলে কি জানো, প্রবলেম বেসড কোশ্চেন অনেক সময় দেওয়া থাকে। The patient suffering from water, mild fever, non-blooding. What is your differential character diagnosis? But what are the causative agent? How can you proceed to diagnose? তোমার আসবে। তারপরে এই যে জানবা যে ওয়াটার, যে ডায়রিয়া যেটা হবে, ওয়াটার শুধু পানি থাকবে কিন্তু ব্লাড থাকবে না, এবং এটা সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যাবে, 1 থেকে 3 দিনের মধ্যে এমনিতে ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর লো গ্রেড ফিভার, এই হলো তোমার ক্যারেক্টার। এখন এই যে ট্রাভেলার্স ডায়রিয়া বললাম, এইটা তোমাদের রিটেন পরীক্ষা আসে, ভাইবা তো সাধারণত আমরা অত ধরি না। ট্রাভেলার্স ডায়রিয়া ডেফিনিশন কি? আগে বলেছি যে যারা ট্রাভেলার, ভ্রমণ যারা করে, ভ্রমণের যেটা ডায়রিয়া করে, তাদেরকে বলা হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া। বেশ করে কাদের? ইউরোপিয়ান কান্ট্রি, ওদের হয় না। এই যে বেশ করে ডেভেলপিং কান্ট্রি যেগুলো, সেখানে হয়। কারণ ডেভেলপিং কান্ট্রি কি হয়, আমরা কি ডিফিকেশন করি কোথায়? যেখানে সেখানে ডিফিকেশন করি না নাকি? জি স্যার, জি স্যার। যার ফলে পানিটা কন্টামিনেশন হচ্ছে, ওই পানি আবার আমরা খাচ্ছি, তাহলে ওই পানি খাইলে তো হবেই নাকি? তারপরে তোমার ওই যে শহরে শহরে মানুষ তো ওই পুকুরে পানি খায় না বা কন্টামিনেট পানি খায় না, তাহলে তাদের কেন হবে? তোমার তো প্রশ্ন আসতে পারে, তাই না? তোমার তো কোশ্চেন বলতে পারো যে তাদের কেন হবে, তারা তো তোমার যে সাপ্লাই পানি খায়, তো তাদের কেন হবে? তাহলে তাদের হবে সাপ্লাইয়ের পানি থেকে পসিবিলিটি আছে স্যার। হ্যাঁ, এই সাপ্লাই পানিটাই কন্টামিনেট হয়। কিভাবে হয়? এই ঢাকা শহরে দেখো যে পানির লাইন, তারপরে তোমার সিওয়ারেজ লাইন একই জায়গায় একসঙ্গে, এবং সবসময় ওই যে টাকা ইনকাম করার জন্য কি করে, আমাদের বাঙালির ক্যারেক্টার তো ভালো না, তাই না? এখানে নেপালিরা, ওরা আবার তোমাদের আমার কথা শুনলে হাসবে, আবার বাঙালিরা এত খারাপ। আসলে তো আমরা বাঙালিরা খুব খারাপ, তো টাকা চুরি করে বিদেশে কিভাবে টাকা পাঠানো যাবে, খালি ওই ধান্দা খালি তো, তাই না নাকি? যেমন দেখো ওখানে তোমার, যেমন ওইখানে যেমন ধরো খোরাখুরি সারা বছর লেগেই থাকে, সারা বছর কাজ, মানে কাজ যত করবে তত ইনকাম, তোমার যত কাজ করবে তত ইনকাম, বুঝছো? কাজ করতে করতে মনে করে সিওয়ার লাইন গুলো, আবার এমন কাজ করবে, কাজও তোমার যদি মানে ভালো হয়তো তা না, কোনো মতে খালি কাজ করবে, খালি তৈরি করার জন্য, মানে প্রতি বছর যাতে কাজ করতে পারে, ওই জন্য ধান্দাবাজি যাতে থাকে যে নিম্নমানের কাজ তারা করবে। এই যেমন দিনাজপুরে যে কাজ হচ্ছে এখন, 4 লেনের কাজ হচ্ছে, কাজ দেখলে তোমার ম্যাচটা ঠিক মানে ঠিক থাকবে না। কি কাজ হচ্ছে, কত টাকা মানে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, আর টাকা কি কাজটা হচ্ছে, এর 4 লেনের কাজ, এটা এখানে বিশ্বমানের কাজ হওয়ার কথা, কিন্তু সব টাকা মারা যাচ্ছে তারা। এবং তেমনই তোমার ঢাকা সিটি দেখো, তোমার ঢাকা সিটি বলো বা চিটাগাং সিটি বলো, যেখানে বলো, যেখানে বলো, তোমার যে ওই যে বারবার খোঁড়াখড়ির জন্য তোমার যে পানির লাইন গুলো রাপসার হয়ে যায়, তখন হয় কি তোমার ওই সিওয়ারেজ লাইন গুলো এবং পানির লাইন গুলো একসঙ্গে হয়ে যায়, তখন ফিকাল মাটা তোমার ওই পানির লাইনে চলে আছে, যার ফলে কন্টামিনেশন হচ্ছে, ওটা যদি আমরা খাই তাহলে কি হবে না? আবার আমরা বাঙালি আরেকটা করি
যে তোমার এই যে তোমার যে আমরা যে এখন ড্রিঙ্কিং পানি যে আহ, আমরা যে যে তৈরি করা পানি খাই, তাই না? হ্যাঁ, বোতলজাত পানি খাই না? জি স্যার। বোতলজাত জি স্যার। বোতলজাত বোতলজাত পানিটাই কি তোমার একবারে অ্যাকুরেট ভালো? না স্যার, ভালো সবগুলো নয়, অ্যাকুরেট না স্যার। সবগুলো অ্যাকুরেট নয়। এবং এগুলো হয় কি, কোনোগুলো মনে করো ওই যে ভালোই, আবার কোনোগুলো হয় কি যে বেশ করে হয় কি কোম্পানি থেকে ওই যে যেখানে তা তৈরি করে, তারা করে কি ওই যে তোমার ওই যে যেগুলো বোতল ব্যবহার করতেছে না, ব্যবহার করার পরে চিন্তা করো, ব্যবহার করার পরে করে কি যে ওই যে বোতলটা ফেলে দিল কেউ খাওয়ার পরে, ওই বোতলটাই আবার তোমার ওই যে টেপ ওয়াটার ভরাচ্ছে। এগুলো বারবার তো পেপারে আসে, তো ভরায় আবার ওই যে তোমার ওই যে যে সিপিটা আছে ওটা আবার তোমার সিলগালা করে দিল, এই তোমার পানি তৈরি হয়ে গেল। তাহলে ওই পানি খাইলে তাহলে কি হবে না? এইভাবে বাঙালি, এই জন্য বললাম যে বাঙালিরা আমরা, মানে এই জন্য শেখ মুজিবুর রহমান কি ওই যে কি বলেছিল যে আমি পাকিস্তানিরা দেশ স্বাধীন হয়ে গেল, পাকিস্তান সবকিছু নিয়ে গেল, কিন্তু সবকিছু নিয়ে গেছে তো পাকিস্তান, তো যা কিছু লুটে ফুটে সবই নিয়ে গেল, কিন্তু একটাই মাত্র জিনিস নিয়ে জানে, তারা এই চোর গুলা কেটে যায়নি। উনি দুঃখ চুলগুলার করে, আগে বলতেছিলেন কি জানো, যে উনি শীতের সময় একটা যে কম্বল বিদেশ থেকে ওই সময় মনে করো প্রচুর কম্বল আসছিল, প্রচুর কম্বল। কম্বল গুলো এই যে তখনকার যারা ডিস্ট্রিবিউশনে ছিল, সেই নিজেরাই মারে মানে মানে লুটে পড়ে খেয়ে শেষ করে গেছে। এবং শেখ মুজিবুর রহমান একটা নিজে কম্বলও পায়নি, ওই জন্য বলেছে আমি নিজের একটা কম্বলও পাইলাম না। এই যে ক্ষেত্রে বলেছে যে চোর গুলাকে দিয়ে যায়নি, সবগুলো নিয়ে গেল কিন্তু চোরকে নিয়ে গেল না। এই হলো মানে খেদের কথা। আসলেই আমরা বাঙালিরা কবে ভালো হবে জানি না। যাই হোক, এই যে কথা প্রসঙ্গে এই যে মানে স্বাধীনতার মাস আসলে এগুলো আমাদের সবাই মানে এই এই জিনিসগুলো মনে পড়ে, তাই না? বা শেখ মুজিবুর রহমানের যখন কোনো অনুষ্ঠান হয় তখন এগুলো মনে পড়ে এগুলো। তো ডেফিনেশন কে বলবো, an attack of diarrhea lasting 1 to 3 days commonly affects travelers, particularly when visiting the developing countries. তাহলে ডায়রিয়া, অ্যাটাক অফ ডায়রিয়া হলো, এবং যেটা আগে বলছি যে এটা সেলফ লিমিটিং এবং শর্ট লাস্টিং, তাই না? লাস্টিং থাকবে কত, মাত্র 1 থেকে 3 দেশ, এবং এফেক্ট করে ট্রাভেলার, যারা ভ্রমণকারী। এবং কাদের করে, কখন, কোথায় করে, পার্টিকুলারলি হোয়েন ভিজিটিং দ্য ডেভেলপিং কান্ট্রি। এই ট্রাভেলার যখন ডেভেলপিং কান্ট্রি, খালি বাংলাদেশে না, আহ, এখানে অতটা নিজেকে নিচু হওয়ার প্রয়োজন নাই, খালি বাঙালি না, সব ওই যে মানে স্যার ডেভেলপিং ইন্ডিয়া কান্ট্রি, হ্যাঁ ওই ইন্ডিয়া বলো বা পাকিস্তান বলো, এই ডেভেলপিং কান্ট্রি, এই ডেভেলপিং কান্ট্রি গুলো বলো, এরা এই একই নেচারি, এরা একই, এই ডেভেলপিং কান্ট্রি গুলোতে এই জিনিসটা হচ্ছে। এই জন্য এর নাম হলো ট্রাভেলার ডায়রিয়া। এবং এর কজটা কি? ব্যাকটেরিয়াল কজ, ভাইরাল কজ আর ফাঙ্গাল কজ, অনেকগুলো আছে। ব্যাকটেরিয়াল কজে অলরেডি আমরা একটা জানলাম, ইন্টারোটক্সিনের কেশে কলাই, শিগেলা, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ভিব্রিও কলেরি, ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, ভাইরাস, ভাইরাসের মধ্যে রোটা ভাইরাস, নোরক ভাইরাস। প্রোটোজোয়ার মধ্যে হলো জিয়াডিয়া এবং ক্রিপ্টোস্পোরিডিয়াম। ঠিক আছে, ইন্টারোটক্সিন স্কেশে করে, এটা তো জানলাই। আর সালমোনেলা, শিগেলা ব্যাসিলাইজেশন করে। সালমোনেলা এটাও তোমার, এটা তোমার সালমোনেলা বেশ করে তোমার কিছু কিছু ইয়ে আছে যারা ফুড পয়জনিং করে। ঠিক আছে, যখন সালমোনেলা পড়বো তখন আমরা জানবো। ক্যাম্পাইলোব্যাক্টার করে, আর ভিব্রিও কলেরি তো জানাই, কলেরা করে। আর ভিব্রিও প্যারাহেমোলাইটিক আছে, এটাও কলেরা করে। তারপর ভিব্রিও জানলাম। ভাইরাসের মধ্যে রোটা ভাইরাস এবং নরক ভাইরাস। রোটা ভাইরাস বেশ করে তোমার শীতকালীন ডায়রিয়াটা করে। রোটা ভাইরাস এবং নরক ভাইরাস, এই শীতকালে যেগুলো ডায়রিয়া হয় মেইনলি তোমার এই যে তোমার ভাইরাল কজে মেইন, এর মধ্যে রোটা ভাইরাস মেইন। আর প্রোটোজোয়াল কজ আমার জিয়াডিয়া এটাও কিন্তু ডিসেন্ডি করে। আর ক্রিপ্টোস্পোরিডিয়াম, এই কয়েকটা নাম তোমরা খেয়াল রাখো। ক্রিপ্টোস্পোরিডিয়াম সবারই হয় না,
বেশ করে তোমার হলো যে এটা কিন্তু তোমার হয় যেমন যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যেমন এইডস পেশেন্ট এদের কিন্তু এই ক্রিপ্টোস্পোরেটাম হয় করে। আর জিআরডিয়া তো সবারই হতে পারে। আমরা যখন প্যারাসাইট পড়বো তখন আমরা আরো বিস্তারিত জানবো। এই কয়েকটা খেয়াল রাখো। এখন এই ইন্টারোটক্সিনের কিসকে করায়, এটার যে তোমার ডায়রিয়া কিভাবে করতেছে এটার মেকানিজমটা আমি জানবো। আগে জানবো সোর্স। সোর্স কি? অ্যাকোয়ার্ড থ্রু দ্য ইনজেকশন অফ হেভিলি কন্টামিনেটেড ওয়াটার অফ ফুড। এই আমার ডেফিকেশন করতে হবে, তাই তো? এটা আবার তোমার খাবার এবং পানিকে যদি কন্টামিনেট করে তাহলে সেখান থেকে তোমার ডায়রিয়া হতে পারে, তাই না? তাহলে এটা একটা হতে পারে। আবার ফুড, আবার যে গ্রামে দেখবা যে খাবারে ওই যে কোনো জায়গায় পায়খানা করে দেয়, হ্যাঁ, সেখানে যদি কোনো খাবার টাবার থাকে সেখানে কন্টামিনেট করে সেখানে হতে পারে। যাই হোক, তাহলে এটা তাহলে সোর্স অফ ইনফেকশন হলো কন্টামিনেটেড ফুড অর ওয়াটার। হ্যাঁ, তারপরে এরা কি করলো, শরীরের ভেতরে প্রবেশ করলো, করার পরে এরা বাইন্ড করবে, এই যে ইন্টেস্টাইনে গেল, স্মল ইন্টেস্টাইন গেল, এখানে বাইন্ড করবে মিউকোজাল এপিথেলিয়াল সেলস এর সঙ্গে বাই colonizing factor A1 and colonizing factor A2, এই দুটো তারা বাইন্ডিং করলো। ঠিক আছে, বাইন্ডিং করে ওখানে তারা টক্সিন তৈরি করবে। প্রোডাকশন অফ টু টাইপস অফ টক্সিন। টক্সিন আমরা অলরেডি বলছি, হিট স্টেবল টক্সিন এবং হিট লেবাইল টক্সিন, দুইটাই, তাই তো? টু টাইপ অফ টক্সিন তৈরি করলো, একটা হিট স্টেবল টক্সিন আর হিট লেবাইল টক্সিন। এবং হিট লেবাইল শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব তো খেয়ে যাবে। চশমি হিট লেবাইল স্যার হ্যাঁ ফরিদ। হিট লেবাইল টক্সিন এবং হিট স্টেবল টক্সিন করলো, এবং এবং এটা দুইটা পার্ট আছে, হিট লেবাইল টক্সিন, হিট স্টেবল টক্সিন দুইটা পার্ট, সাবইউনিট এ এবং বি। যেমন আমরা ওই যে করিনক ডিপথিরি পড়ছিলাম, ওটার দুইটা পার্ট ছিল না, এ এবং বি, তাই না? ছিল না? এ মানে হলো অ্যাকশন পার্ট আর বি মানে বাইন্ডিং। বি পার্টটা করবে কি? বাইন্ডিং করবে, ঠিক আছে, বাইন্ডিং করলো, আর এ পার্টটা সেলের ভিতর প্রবেশ করবে। তাহলে বি সাবইউনিট বাইন্ড করলো কার সঙ্গে? গ্যাংলিওসাইড রিসেপ্টর অফ দ্য ব্রাঞ্চ বর্ডার অফ দ্য এপিথেলিয়াম। আর এ সাবইউনিট করলো কি? ইন্টারসিনুলার সেলস। হ্যাঁ, এ ঢুকে গেল, এ ঢুকলে তখন কি হবে? হিট স্টেবল টক্সিন অ্যাক্টিভেটস কাকে করবে? অ্যারেনাইল সাইক্লেস, বা কোনো বইতে দেওয়া আছে অ্যারেনাইল সাইক্লেস, দুটাই ঠিক। আর হিট স্টেবল টক্সিন অ্যাক্টিভেট করবে গুয়ানাইল সাইক্লেস, অথবা বলতে পারে গুয়ানাইলেট সাইক্লেস, দুটাই ঠিক। এখন এই যে অ্যারেনাইল সাইক্লেস এবং গুয়ানাইল সাইক্লেস অ্যাক্টিভেট করলে কি হবে? অ্যাডেনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করলে সাইক্লিক ইএমপি বাড়া দেবে, অ্যাডেনোসিন মনোফেজ বাড়া দেবে। আর গুয়ানাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করলে সাইক্লিক জিএমপি মানে গুয়ানাইল মনোফসফেট বাড়া দেবে। ইএমপি বাড়া দিলে কি হবে? এবং জিএমপি যদি বাইরে যায় তাহলে তিনটা কাজ হবে এখানে। এই যে সেলের ভিতরে যে তোমার সেল থাকে, এই যে ইন্টারেস্টেড সেল আছে, এখান থেকে ওয়াটার এবং ইলেকট্রোলাইট তারা সিক্রেশন করবে, ঠিক আছে। আবার ইন্টেস্টাইনাল লুমিনে যেগুলো ওয়াটার এবং তোমার ইলেকট্রোলাইট আছে, বিশেষ করে সোডিয়াম, এগুলোকে অ্যাবজর্পশন হয়ে দেবে না। আলটিমেটলি কি হবে? ইন্টেস্টাইনে তোমার ওয়াটারের পরিমাণটা বেড়ে গেল, আর ওয়াটারের পরিমাণ যখন বাইরে গেল তখন কি বলবো?
হাইপার অসমোলারিটি। পানি পরিমাণ বেশি থাকলে তাকে কি বলবে? হাইপার অসমোলারিটি না? হাইপার অসমোলারিটি ইন দ্য লুমেন অফ ইন্টেস্টাইন। লুমেনে তোমার ওয়াটার বেড়ে গেল, আর বেড়ে গেলে হবে কি সেটা আবার এই যে ইন্টেস্টাইনকে কি সে চাপ দিবে, যার ফলে কি স্ট্রেসিং অফ দ্য ইন্টেস্টাইনাল ওয়াল ডিউ টু লার্জ কন্টেন্ট অফ ওয়াটার। যার ফলে যখন স্ট্রেসিং হয়ে গেল তখন ইন্টেস্টাইনাল মর্টালিটি বেড়ে যাবে, আর মর্টালিটি বাইরে গেলেই হবে ডায়রিয়া, এবং এখানে ডায়রিয়াটা হবে ওয়াটারি। এবং এখানে তোমার অলরেডি লক্ষ্য করছো এখানে কিন্তু সেলের উপরেও কাজ করে না, কোনো সেলকে লাইসেন্স করে নাই। আর সেলকে যদি টেস্ট না করে তাহলে কোনো ব্লিডিং হবে না। এই জন্য বলা হচ্ছে ইন্টারটক্সিন হলে শুধু ওয়াটারি ডায়রিয়া করে। এখন বুঝলা তো? তাহলে আবারও বলি তাহলে প্রথম তোমার সোর্স অফ ইনফেকশন কি? কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। তারপরে এর মাধ্যমে ওরা বডির ভিতরে চলে গেল, তাই তো? তারপর বডির ভিতরে চলে গেল, বডির ভিতরে কি ইন্টেস্টাইনে চলে গেল। স্মল ইন্টেস্টাইনে যখন গেল তখন তারা বাইন্ড করবে মিউকোজাল, স্মল ইন্টেস্টাইন যে মিউকোজাল সেলস তার সঙ্গে বাইন্ড করবে। কার মাধ্যমে? CFA1 এবং CFA2, কলোনাইজিং ফ্যাক্টর A1 এবং কলোনাইজিং ফ্যাক্টর A2, ঠিক আছে? বাইন্ড করলে কি হবে? ওখানে তোমার কলোনি ফর্মেশন করলো, তাই তো? করবে এবং সেখানে টক্সিন তৈরি করবে। টক্সিন হলো দুই ধরনের, একটা হলো হিট স্টেবল টক্সিন আর একটা হলো হিট ল্যাবাইল টক্সিন। হিট ল্যাবাইল এবং হিট স্টেবল টক্সিন, তাই তো? এবং এগুলোর আবার প্রতিটা টক্সিনের আবার দুইটা করে পার্ট এ এবং পার্ট বি। বি মানে কি বাইন্ডিং, আর এ ফর অ্যাকশন। তাহলে বি পার্টটা বাইন্ডিং করলো সেলের সঙ্গে, আর এই পার্টটা সেলের ভিতরে প্রবেশ করলো। সেলের ভিতরে যখন প্রবেশ করলো তখন এই যে হিট লেভেল টক্সিনটা এটা করবে কি সাইক্লিক এমপি কে বাড়ায় দেবে, আর হিট স্টেবল টক্সিনটা করে কি সাইক্লিক জিএমপি কে বাড়ায় দেবে। আর সাইক্লিক এমপি গুয়ানাইল সাইক্লিক, একটা হলো অ্যাডেনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করবে, আর একটা কি করবে? গুয়ানাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করবে। তো সাইক্লিক অ্যাডেনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করলে কি সাইক্লিক এমপি বাড়ায় দেবে, বেশি হবে, আর গুয়ানাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করলে কি সাইক্লিক জিএমপি বাড়ায় দেবে, তাই তো? এখন সাইক্লিক এমপি আর সাইক্লিক জিএমপি বাড়ায় দিল। এদের কাজ হবে কি, যেহেতু বাইরে গেল তখন ইন্টেস্টাইনে থেকে ইন্টেস্টাইন সেল যে আছে এখান থেকে তারা কি করবে? ওয়াটার এবং ইলেকট্রোলাইটকে সিক্রেশন করাবে। সিক্রেশন করলে কি ওয়াটার ইলেকট্রোলাইট কি হবে? লুমেনে চলে আসলো। আবার লুমেনে যেগুলো তোমার ওয়াটার এবং ইলেকট্রোলাইট আছে এগুলোকে তোমার অ্যাবজর্পশন হতে দেবে না। যার ফলে কি হলো? সেখানে তোমার ওয়াটার বেড়ে গেল, যার ফলে কি হলো? এখন যেহেতু তোমার ওয়াটার পরিমাণ বেড়ে গেল ওখানে কন্টেন্ট বেশি হলো, তাই তো? বেশি হলে কি ইন্টেস্টাইনের উপর চাপ পড়বে না ওখানে, যার ফলে ওখানে স্ট্রেসিং হবে। স্ট্রেসিং হলে কি ইন্টেস্টাইনের মর্টালিটি বাড়ে যাবে, এবং এই মর্টালিটির জন্য তোমার হলো ডায়রিয়া হবে। এবং ডায়রিয়ার নেশাটা কি? ফিনাল ম্যাটারটা হবে ওয়াটারি। কি জন্য? এখানে টক্সিন ডাইরেক্টলি কাজ করলো কিন্তু এখানে কোনো সেল লাইসিস হলো না সেলের উপরে, ঠিক আছে? যার ফলে তোমার ব্লিডিং হবে না, শুধু ওয়াটারি ডায়রিয়া হবে। এখন বুঝছো তো? জি স্যার, একদম সহজ। জি স্যার। আচ্ছা স্যার এর জন্য ওই যে স্ট্রেসের জন্য মূলত পেট ব্যথা হয় স্যার। বুঝতে হ্যাঁ, পারছি। পেট ব্যথা তো হবেই। ডায়রিয়া তো পেট ব্যথা, ডায়রিয়া মানে তোমার যে কোনো ইয়েতে পেট ব্যথা হবে। জি স্যার। আচ্ছা, আবার মাইল্ড ফিভার সবগুলোতে হয়। মানে স্যার ইন্টেস্টাইনে প্রেসার বেশি পড়ে এই জন্য পেট ব্যথা হয়? না, ব্যথা তো আরো অন্য কারণে হতে পারে, এটা কারণে হতে পারে। আর হ্যাঁ, আর হলো এইটা। তারপর তোমার ওখানে নার্ভাস সিস্টেম থাকে না, ওখানে নার্ভ সিস্টেমের মতো কাজ করবে না ওখানে, তারপর তোমার পেট ব্যথা হবে। ওখানে নার্ভাস সিস্টেম আছে। আচ্ছা, আর এই যে এই স্লাইডটা তোমাদের লাগবে না, এটা বাদ দাও। টক্সিন ডিটেকশন কিভাবে করে দেয় এগুলো তোমাদের লাগবে না, বাদ। এরপর আসো তোমার ইন্টারো ইনভ্যাসিভ স্কেশন কলাই। আগেরটা বললাম হলো ইন্টারোটক্সিনিক, টক্সিন তৈরি করে টক্সিনটা কিভাবে কাজ করলো ওইভাবে বলা হলো। আবার এখানে দেখো ইন্টারো ইনভ্যাসিভ, এখানে তারা টক্সিন তৈরি করবে না কিন্তু ইনভেশন করবে, তারা সেলের ভিতরে ডাইরেক্টলি প্রবেশ করবে, করে ডাইরেক্ট করবে, ওই জন্য বলা হলো ইন্টারো ইনভ্যাসিভ স্কেশন কলাই।
ঠিক আছে? ইনভেশন কিভাবে করতেছে এরা দেখো, কোনো টক্সিন তৈরি করলো না, এবং এগুলো করে ডিসেন্ট্রি সিমিলার টু শিগুলার ডিসেন্ট্রি। এখানে আবার ডায়রিয়া থাকবে এবং এখানে ব্লাড থাকবে। শিগুলার ডিসেন্ট্রি তোমার যে ব্লাড থাকে, মিউকাস বেশি থাকে এবং ফিভার হয়। ঠিক ওই রকমের শিগুলা যখন পড়বো আরো ক্লিয়ার হবে। ডিসেন্টারি সিমিলার টু শিগুলার ডিসেন্ট্রি, মিউকাস, ব্লাড উইথ ফিভার, এবং এখানে টক্সিন তৈরি করে না, কোনো টক্সিন তৈরি করে না। তাহলে কিভাবে কাজ করবে দেখো, it invade the colonic mucosal cells by outer membrane protein. তাহলে কলোনি, ওই যে তোমার ইন্ডাস্ট্রিয়াল কলোনি, তোমার ওই যে কোলন যে আছে, কোলনের মিউকোসাল সেলের সঙ্গে আউটার মেমব্রেন প্রোটিনের মাধ্যমে বাইন্ড করলো, করে তারা সেলের ভেতরে প্রবেশ করলো, তারপরে মাল্টিপ্লাই উইদিন দা সেল, মাল্টিপ্লাই করলো, তাই তো? হ্যাঁ, তাহলে মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লাই উইদিন ইন্টারসাইট। আর মাল্টিপ্লাই যখনই করবে, একটা সেলের ভেতরে যখন মাল্টিপ্লাই করবে অনেকগুলো অর্গানিজম, তখন কি টিস্যু ডিস্ট্রাকশন হবে না? তবে কি রেজাল্ট ইন টিস্যু ডিস্ট্রাকশন এন্ড কনসিকুয়েন্ট ইনফ্লামেশন এন্ড আলসারেশন, যার ফলে তোমার হলো কি হবে, প্রোডাকশন সিমটম বা ব্যাসিলারি ডিসেন্ট্রি। হ্যাঁ, তাহলে এখানে কি করতেছে, এখানে তোমার হলো তারা ভিতরে ইন্টেস্টাইনে প্রবেশ করলো, করার পরে তারা বাইন্ড করবে বাই আউটার মেমব্রেন প্রোটিনের সঙ্গে বাইন্ড করলো, কলোনিক মিউকোসাল সেলের সঙ্গে বাইন্ড করলো বাই আউটার মেমব্রেন প্রোটিন। আর আগেরটা কার মধ্যে বাইন্ড করলো, টাইপ 1 তোমার হলো কলোনাইজিং ফ্যাক্টর A1 এবং কলোনাইজিং ফ্যাক্টর A2, এটা বাইন্ড করলো বাই আউটার মেমব্রেন প্রোটিন। তারপরে তোমার সেলের ইন্টেস্টাইনের ভিতরে প্রবেশ করলো এবং মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই যখনই করলো, সেখানে তোমার সেলুলার ডিস্ট্রাকশন হলো, টিস্যু ডিস্ট্রাকশন হলো, আর ডিস্ট্রাকশন হলে সেখানে কি আলসার হবে এবং ইনফ্লামেশন হবে। এবং যেহেতু তোমার আলসার হচ্ছে, তাহলে তোমার কি ডায়রিয়া যেটা হচ্ছে, তোমার ব্লাডে ডায়রিয়া হবে এবং তোমার ফিভার হবে। ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। এটা তোমার হলো ইনভ্যাসিভ। তারপরে হলো এই স্লাইডটাও বাদ দাও, এই টক্সিন কিভাবে ইয়ে করবো এটা বাদ দাও। এরপরে আসো ইন্টারো প্যাথোজেনিক এসে পালায়। এটাকে কিভাবে করে, এটাও তোমার কোনো টক্সিন তৈরি করে না। আগেটা যেমন টক্সিন তৈরি করলো না, এটাও টক্সিন তৈরি করে না। এটা কিভাবে করে দেখো, আর এখানেও এখানে দেখো কিভাবে করে। এখানে এই তোমার স্মল ইন্টেস্টাইনে বাইন্ডিং করবে কার মাধ্যমে, বান্ডিল ফর্মিং পাইলাই এন্ড আউটার মেমব্রেন অ্যাডহেশন, যেটাকে বলা ইন্টিমিন। বান্ডিল ফর্মিং পাইলাই এন্ড আউটার মেমব্রেন অ্যাডহেশন প্রোটিন, যেটা বলে ইন্টিমিন, এর সঙ্গে এর মাধ্যমে তারা বাইন্ড করলো। বাইন্ড করে কি করবে, যখনই বাইন্ড করলো, বাইন্ড এমনই করে যে তোমার সিন্দাবাদের দৈত্য ছিল না, ঘাড়ে চড়ে আর ঘাট থেকে নামবে না, তাই না? এই পড়ছেটা দেখছো, ঠিক ওইরকম এমন ভাবে বাইন্ডিং করবে, সেখান থেকে ছাড়বে না, এবং যেখানে বাইন্ড করবে সেই সেলগুলাকে করে কি টাইট অ্যাডারেন্স অফ ইন্টারভেনশন করে টাইটলি, এবং টাইটলি অ্যাডারেন্স করার পরে কি হচ্ছে দেখো, মজার ঘটনা, যার সঙ্গে বাইন্ড করলো তাকে তারা একবারে ভ্যানিশ করে দেবে। চিন্তা করছো, ইন্টারেস্টিং ঘটনা না? আর সামনে ভ্যানিশ করলো, সেখানে তোমার কি ছিল, কি থাকে, ভিলাই থাকে, ভিলাই থাকে না, মাইক্রো ভিলাই থাকে, তাই তো? মাইক্রো ভিলাই থাকে, মাইক্রো ভিলাইয়ের কাজ কি, ওখানে মাইক্রো ভিলাই থাকে, সেগুলো লস হয়ে গেল, এবং যার ফলে ফর্মেশন অফ কাপ লাইক স্ট্রাকচার। এখন মাইক্রো ভিলাইয়ের কাজ কি, ওয়াটার অ্যাবজর্পশন করা, তাই না? অ্যাবজর্পশন করবে বেশি বেশি। কিন্তু এখানে যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে না, মাইক্রো ভিলাই লস হয়ে গেল,
তাহলে ইন্টেস্টাইন থেকে তারা ওয়াটার অ্যাবজর্পশন হতে দেবে না। লস অফ অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি অফ ওয়াটার বাই দ্য মাইক্রোভিলাই। তাহলে কি হবে, ইন্টেস্টাইনে তোমার ওয়াটার থেকে গেল, যার ফলে তোমার হবে সেলুলার ফর্মালিটি, যার ফলে তোমার হলো ওয়াটারি ডায়রিয়া উইদাউট মিউকাস। তাহলে এখানে কি হলো, এরা যখন সেলের ভিতরে প্রবেশ করলো, মানে ইন্টেস্টাইনে প্রবেশ করলো, স্মল ইন্টেস্টাইনের যে মিউকোজা তার সঙ্গে বাইন্ড করবে কার মাধ্যমে, আউটার মেমব্রেন ইন্টিমিনের মাধ্যমে, আউটার মেমব্রেন প্রোটিন ওই যে পাইলি বা দিয়ে আউটার মেমব্রেন হলো তোমার, এই টার্মটা খালি খেয়াল রাখো, বা বাইন্ডিং যদি তোমার টার্মও খেয়াল না থাকে, ডাইরেক্ট বাইন্ড করলো এটুকু তোমাদের বললো, আমরা অতটা মাইন্ড করি না, ঠিক আছে। আর তোমাদের এমবিবিএস লেভেলে অতটা না জানলে হবে, ডিপ্লোমা তারা অবশ্যই জানবা, তবে লিখলে মার্কটা বেশি হবে। তো খেয়াল রাখবে কি হবে, আমি পরে আবারও এটা আলোচনা করতেছি। তাহলে বান্ডিল পাইলাইট নাম হলো বান্ডিল ফর্মিং পাইলাইট, এবং আউটার মেমব্রেন অ্যাডহেসিভ যেটাকে বলে ইন্টিমিন, এর মাধ্যমে বাইন্ড করলো, তাই তো। বাইন্ডিং গুলো কি টাইটলি অ্যারেঞ্জ করলো, এবং যেখানে অ্যারেঞ্জ করলো সেখানে তারা একবারে ইফেক্ট করে দিল সেই সেলটাকে। তাহলে ইফেক্ট করলো, আর সেখানে যেহেতু মাইক্রোভিলাই আছে, মাইক্রোভিলাইটা লস হয়ে আছে, আর মাইক্রোভিলাই লস হয়ে গেলে কি, ওয়াটার অ্যাবজর্পশন কমে যাবে, ওয়াটার অ্যাবজর্পশন কমবে, উপরন্ত সিক্রেশনটা হতে থাকবে, সিক্রেশন কিন্তু হবেই, আরো সেল তো থাকে, ওগুলো মাধ্যমে সিক্রেশন হবে। আর যেগুলো তোমার যেখানে তোমার যে ইয়ে হলো, তো যার ফলে কি ইন্টেস্টাইনে তোমার ওয়াটার পরিমাণ বেড়ে গেল, যার ফলে তোমার ডায়রিয়া হবে, ঠিক আছে। জি স্যার। এগুলো তো জিনিস কিন্তু দেখতে কঠিন মনে হয় স্যার, দেখতে কঠিন মনে হয়, ওই জন্য তো ক্লাস মানে করলে মানে ইয়ে সোজা হয়ে যায়। তারপরে এই স্লাইডটাও বাদ দাও, এটাও প্রয়োজন নাই। এরপরে এসো ইন্টারো হেমোরেজিক স্ক্লেরোসিস কলাই। আমরা অলরেডি 3টা পড়লাম কিন্তু, আর একটা পড়ি, এটাই মেইন এবং এটা বড়। এগুলো প্রতিটাই কিন্তু তোমাদের যে রিটেনে আসে, ভাইবাতে আমরা তো ধরবো না, এগুলো রিটেনে কিন্তু আসবে। কোনটা রিটেনে আসবে 4টার মধ্যে বলা যায় না। এই ইন্টারো হেমোরেজিক স্ক্লেরোসিস কলাই এর আরেকটা নাম হলো ভ্যারোটক্সিনিক স্ক্লেরোসিস কলাই, ভিটিইসি, ঠিক আছে। এটা আরো একটা নাম হলো ভ্যারোটক্সিনিক স্ক্লেরোসিস কলাই। এবং স্যার আইডেন্টিফিকেশনটা লাগবে না স্যার এটারও? না, আচ্ছা, ইন্টারো হেমোরেজিক স্ক্লেরোসিস কলার পরে হচ্ছে সাইটোটক্সিন, টক্সিন তৈরি করে, সেলের ভিতরে যেহেতু কাজ করে এই জন্য বলা হচ্ছে সাইটোটক্সিন, কল ভ্যারোটক্সিন। টক্সিনের নাম হলো ভ্যারোটক্সিন। ভ্যারোটক্সিন কেন বলা হলো, এখানে আসো। It is called vairotoxin because this toxin produces irreversible cytopathic effect on varo, that means monkey tissue culture cells, a cell line that develops from African green monkey kidney cells. আফ্রিকাতে তোমাদের অ্যানিমেল কিংডম পড়ে থাকো, তখন দেখবা যে কত ধরনের পশু পাখি, সেখানে এক ধরনের বানর আছে, সেটা হলো গ্রিন কালার, ওগুলো গ্রিন মাঙ্কি, হ্যাঁ ঠিক আছে। মাঙ্কির ওগুলোর আরেক নাম হলো ভ্যারো, হ্যাঁ। তো ওই গ্রিন মাঙ্কি থেকে, গ্রিন মাঙ্কি যে কিডনি আছে সেখান থেকে টিস্যু নিয়ে আমরা কালচার করি, এখানে টিস্যু কালচার। এই ভাইরাস দেখো, তোমার আমরা যখন ভাইরাস করো তখন দেখবা যে আমরা যে এতদিন যে কালচার মিডিয়া পড়লাম, এই কালচার মিডিয়া গুলোতে তারা গ্রো করে না, ওদের জন্য কিন্তু টিস্যু কালচার করা হয়, ঠিক আছে। এই সেলগুলো কিন্তু তোমার এই যে আফ্রিকান গ্রিন মাঙ্কি কিডনি সেল, এখানে টিস্যু নিয়ে ওর মধ্যে কালচার করা হয়, তাহলে সেখানে গ্রো করবে, এবং যে টিস্যুতে গ্রো করলো সেই টিস্যুর করবে কি সাইটোপ্যাথিক ইফেক্ট করে। মানে সাইটোপ্যাথিক মানে হলো যে সেলের যে নর্মাল যে মরফোলজি, এটাকে তারা চেঞ্জ করে দেবে, এটাকে বলে সাইটোপ্যাথিক ইফেক্ট। আমরা যখন ভাইরোলজি পড়বো তখন আরো ক্লিয়ার হবে সাইটোপ্যাথিক ইফেক্ট হলে কি কি হয়, তখন আমরা বিস্তারিত জানবো।
এবং এটা হয় ইরিভার্সিবল। তোমরা প্যাথোলজিতে অলরেডি পড়ছো যে রিভার্সিবল আর হলো রিভার্সিবল ইনজুরি এবং ইরিভার্সিবল ইনজুরি পড়ছো না? পড়ছো? জি স্যার। জি স্যার। ওটা মানে ইরিভার্সিবল মানে কি আর ওই আগের ইয়াতে ফিরে আসবে না, তাই স্যার তো? হ্যাঁ স্যার, ইনজুরিটা পার্মানেন্ট স্যার, এটা মানে Permanent. রিভার্স করে। রিভার্স করে না। তাহলে ইরিভার্সিবল সাইটোপ্যাথিকে তোমার ভ্যারো বা মাঙ্কি কিডনি টিস্যু কালচার হুইচ ইজ ডেভেলপ ফ্রম আফ্রিকান গ্রিন মাঙ্কি কিডনি সেল, এই জন্য বলা হয় ভ্যারোটক্সিন। এটা আরেকটা নাম হলো শিগাটক্সিন, শিগা লাইক টক্সিন। কি জানো, এই যে শিগেলা আমরা বললাম না, শিগেলা আমরা যখন পড়বো তখন ওর 4টা স্পেসিস, তার মধ্যে মেইন হলো শিগেলা ডিসেন্ডি টাইপ 1, সেটা টক্সিন তৈরি করে, ওর নাম হলো শিগাটক্সিন। এবং এই শিগাটক্সিন এবং এই যে ভ্যারোটক্সিনের কাজ মোটামুটি সিমিলার, যার ফলে ওর আরেকটা নাম হলো শিগা লাইক টক্সিন। ওকে ডাইরেক্ট বলা শিগাটক্সিন বললাম না, ওরা হলো শিগা লাইক টক্সিন। তাহলে এই যে ইন্টারহিউম্যানিক ইস্কেলেশন কলায় যে টক্সিন তৈরি করতেছে, দুটো নাম, একটা ভ্যারোটক্সিন আর একটা হলো শিগা লাইক টক্সিন। ভ্যারোটক্সিন কেন বলা হচ্ছে যে আফ্রিকান গ্রিন মাঙ্কি কিডনি সেল কিডনি সেল একে গ্রো করতেছে এবং তার সেলটাকে ইরিভার্সিবল কি সার্টিফাইড এফেক্ট করতেছে। আরেকটা হলো শিগাটক্সিন, যে শিগাটক্সিন টাইপ 1 যে শিগাটক্সিন তৈরি করে, এর সঙ্গে সিমিলারিটি আছে, ওই জন্য বলা শিগা লাইক টক্সিন। আচ্ছা, এখন এইটুকু না বললো না জানলেও হবে তোমাদের জন্য এমবিবিএস লেভেলে, পড়ে রাখা ভালো, পরীক্ষায় যত আসে, পরীক্ষা আসে এইখানে পড়িও। বিশেষ যে মাঙ্কি কিডনি সেল, এটা ভ্যারোটক্সিন, এটা জানিও। এখন এই যে ভ্যারোটক্সিন বা শিগা লাইক টক্সিন, এই যে এই যে ইন্টারহিউম্যানিক টক্সিন, এর কিন্তু অনেকগুলো সেরোটাইপ আছে, তার মধ্যে তোমার এই টক্সিনটা মেইনলি করে 015787 দ্য মোস্ট কমন, এই স্ট্রেনটাই মেইনলি তোমার এই টক্সিন তৈরি করে। এইটা খেয়াল অবশ্যই রাখতে হবে। অফ দ্য ইনস্ক্রিপশন করা সেরোটাইপস দ্যাট প্রডিউস ভ্যারোটক্সিন 015787 ইজ দ্য মোস্ট কমন, এইটাই তোমার এই যে ভ্যারোটক্সিন তৈরি করে। সোর্স অফ ইনফেকশন কি? একটা হলো ইনজেকশন অফ আন্ডারকুকড হামবার্গার বা হ্যামবার্গার ইন ফাস্ট ফুড রেস্টুরেন্ট। এই যে ফাস্ট ফুড রেস্টুরেন্টে আমরা যে হ্যামবার্গার খাই, যেগুলো এগুলো কি কুকিং ঠিক মতো করা হয়? করা হয় না, কিন্তু মাংস কোনো মতে খালি মানে তৈরি করলো, মানে সিদ্ধ করলো কোনো মতে, আন্ডারকুক থাকে। এবং ওই কুকটা যদি মনে করো ওই মাংসটা যদি তোমার মাংস ইনফেক্টেড থাকে, মানে যে এই অর্গানিজম থাকে, তাহলে ওই মাংসটা খাই, তাহলে আমরা তোমার এই ডায়রিয়া হবে। এটা মেইন রিসোর্স। তাহলে 0157 strain of interhuman coli are associated with outbreak of blood diarrhea following injection of undercooked hamburger in fast food restaurant. সংক্ষেপে বলবা ইনজেকশন অফ আন্ডারকুকড হামবার্গার ইন ফাস্ট ফুড রেস্টুরেন্ট। আরেকটা হয় কি ডাইরেক্ট কন্টাক্ট উইথ যেমন রিজার্ভার হলো ক্যাটল রিজার্ভার হিসেবে কাজ করে, এদের কন্ট্রাক্টে যদি যাওয়া যায়, ঠিক আছে, তাহলে হইতে পারে। এবং এদের মাংসটা যদি খাওয়া হয়, এরা এই রিজার্ভার এদের মাংসটা যদি তুমি ঠিকমতো কুক না করে ঠিকমতো খাও, আন্ডারকুক যদি খাও, তাহলে তোমার হতে পারে। এগুলো সোর্স অফ ইনফেকশন। এই সোর্স অফ ইনফেকশন ভালো করে জানবা। কি জানো যে অনেক সময় তোমার ডায়রিয়া, তোমার যে প্রবলেম বেশ কোশ্চেন অলরেডি থাকে, যে একজন যে আন্ডারকুক ফুড মিট খাইলো, তারপর তার ডায়রিয়া হলো, হোয়াট ইজ দ্য পজিটিভ এজেন্ট, হাউ ক্যান ইউ ডায়াগনোস বা গিভ প্যাথোজেনেসিস, ঠিক আছে, এইভাবে দেওয়া থাকে। তাহলে তোমার এই জন্য তোমার সোর্স অফ ইনফেকশনটা জানবা। এবং এই ভ্যারোটক্সিনের বিশেষ কলায় ডিজিজ করে কি 3টা ডিজিজ করে, ব্লাডি ডায়রিয়া,
হেমোরেজিক কোলাইটিস উইথ সিভিয়ার ফর্ম ব্লাড ইন ডায়রিয়া, আরেকটা হলো হেমোরাইটিক ইউরেমিক সিনড্রোম। তিনটা হলো ব্লাডি ডায়রিয়া, প্রথম হলো ব্লাডি ডায়রিয়া। ব্লাডি ডায়রিয়া সিভিয়ার পর্যায়ে চলে যাবে তখন বলবো হেমোরেজিক কোলাইটিস। আর এই ব্লাডি ডায়রিয়া একটা কমপ্লিকেশন, ব্লাডি ডায়রিয়া হলে একটা কমপ্লিকেশন হয়, তখন সেটাকে বলবো হেমোরাইটিক ইউরেমিক সিনড্রোম, হাস। ঠিক আছে, একটা ব্লাডি ডায়রিয়া করলো, ব্লাডি ডায়রিয়া সিভিয়ার পর্যায়ে চলে যাবে তখন বলবো হেমোরেজিক কোলাইটিস। আবার এই ব্লাডি ডায়রিয়া এবং হেমোরেজিক কোলাইটিস এগুলোর একটা কমপ্লিকেশন হয়, সেটা হলো হেমোরাইটিক ইউরেমিক সিনড্রোম। এখন এগুলো কিভাবে হয় আমরা এখন একটু জানি। প্রথমে আগে জানি ডায়রিয়াটা কিভাবে হয়। প্রথম তোমার অর্গানিজম খাইলাম, তারপরে সেটা ভিতরে ইনজেকশন গেল, ভ্যারোটক্সিন তৈরি হলো। তারপর কি হবে? টক্সিন বাইন্ডস টু দ্য রিসেপ্টর অন দ্য ইন্টারসেল ওয়াল। সেল ওয়ালে কি আছে? সেল আছে তোমার কি রাইবোজোম আরএনএ। রাইবোজোম আরএনএ কে তা ভেঙে দিয়ে ওখানে অ্যাডেনাইন থেকে তা রিমুভ করে দেবে। আর আরএনএ এর কাজ কি? কি কাজ? আরএনএ এর কাজ কি? সিনথেসিস করবে। প্রোটিন সিনথেসিস করা, জি স্যার। প্রোটিন সিনথেসিস করা। তো প্রোটিন সিনথেসিস যদি না হয় তাহলে কি সেলুলার নেক্রোসিস হবে না, সেল ডাই হবে এবং নেক্রোসিস হবে এবং আলসারেশন হবে, যার ফলে ডায়রিয়া হচ্ছে। তাহলে ভ্যারোটক্সিন রিলিজ বাই ইন্টারহেমোরেজিক কলায়, টক্সিন বাইন্ডস উইথ দ্য রিসেপ্টর অন দ্য ইন্টারসেল। তারপর কি ভ্যারোটক্সিন রিমুভ অ্যাডেনাইন ফ্রম দ্য লার্জ রাইবোজোম আরএনএ। তারপর কি আছে? ইনহিবিশন প্রোটিন সিনথেসিস ইন দ্য ইন্টারস্টেবল সেলস। আর প্রোটিন সিনথেসিস হলে কি হবে? টিস্যু নেক্রোসিস হবে এবং ব্লাডি ডায়রিয়া হবে। এখানে হবে ব্লাডি ডায়রিয়া। তাহলে ব্লাডি ডায়রিয়া কি হবে জানলাম তো। তাহলে আমরা মনে করো অর্গানিজম খাইলাম, সে সেলের ইন্টেস্টিনে গেল, সেখানে মাল্টিপ্লাই করলো, করে টক্সিন তৈরি করলো, ভ্যারোটক্সিন। ভ্যারোটক্সিন কি করলো? তারপরে সেলের ভেতরে ওই সেল সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করলো, রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, করে তারা কি সেলের ভেতরে প্রবেশ করলো, করে কি করবে? রাইবোজোমাল আরএনএ যেটা আছে তার অ্যাডেনাইনটাকে রিমুভ করলো, যা বলে আরএনএ কি হলো? ডিসফাংশন হয়ে গেল। আর আরএনএ ডিসফাংশন হলে প্রোটিন সিনথেসিস হবে না। আর প্রোটিন সিনথেসিস না হলে কি সেল কি সেটা ডাই করবে, ডাই হলে কি নেক্রোসিস হবে। আর নেক্রোসিস যখন হবে তখন তোমার ব্লাডি ডায়রিয়া হবে। এই তো তোমার ডায়রিয়া। তারপরে ডায়রিয়া হলো, ডায়রিয়ারই একটা কমপ্লিকেশন। আমি আগে কি বললাম? হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এখন ইন্টেস্টে ওই টক্সিনটা যতক্ষণ পর্যন্ত তোমার ইন্টেস্টিনে থাকলো তখন পর্যন্ত সে করলো, তখন সে করলো কি হেমোরেজিক কোলাইটিস, তাই তো? আবার এই টক্সিনটা যখন তোমার সিস্টেমিক সার্কুলেশন চলে গেল, চলে গিয়ে তখন বিভিন্ন অর্গানে চলে যাবে, বিশেষ করে তোমার কিডনিতে চলে যাবে। তখনই তোমার করবে তোমার হলো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। কিভাবে করে এখন দেখাচ্ছি। ওই ঠিক আগের মতোই মেকানিজম। Some patient with bloody diarrhea caused by intrahepatic ischemia coli বা ভ্যারোটক্সিন ইschemia coli mainly এটা জিরো না, এটা ও 157H7 stain also have a life-threatening complication called hemolytic uremic syndrome which occurs when Shiga toxin enters into the blood stream. এই টক্সিনটা যখন ব্লাড স্ট্রিমে যখন প্রবেশ করলো, ঠিক আছে, আমি আগে বললাম তোমাদের ল্যাঙ্গুয়েজে লিখিও, ঠিক আছে, ব্লাড স্ট্রিমে তারা প্রবেশ করলো, করার পরে কি হলো? এবং এই যে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আর কে করে? এই তোমার একটা তো তোমার এই ইন্টারো হেমোলাইটিক ইschemia coli মেইনলি তোমার ও 157H স্টেন করে, পাশাপাশি আরেকটা করে তোমার শিগেলার ডিসিজ টাইপ 1। এই দুটো তোমার হলো মানে। এখন প্যাথোজেনেস কি হয়েছে ভাই? এখন এই যে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এটা সিনড্রোমের তিনটা তোমার ফিচার থাকবে। একটা হেমোলাইটিক অ্যানিমিয়া থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে এবং অ্যাকুট রেনাল ফেলিওর।
দেখো এখানে তোমার নাম থেকে দেখো হেমোলাইটিক, তার মানে কি আরবিসি কে লাইসিস করতে, তার মানে হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, তাই তো। ইউরেমিয়া, ইউরেমিয়া কখনো হয় কিডনি যখন ফেলার হয় তখন হয় না ইউরেমিয়া। এখানে কি এখন রেনাল ফেলার আসছে, এই জন্য বলা হচ্ছে এখন রেনাল ফেলার। আর থ্রম্বোসের পেনে হয়। এই তিনটা এখন কেন হচ্ছে এখন দেখো। ভ্যারোটক্সিন বা সিগাটক্সিন ব্লাড স্ট্রিমে প্রবেশ করলাম, তারপর কি করবো, toxin binds to the receptor on the surface of the epithelium, endothelium of small blood vessels. That means কোন blood vessel, glomerular capillary, and on the surface of the kidney epithelial cell. তার কিডনি যে epithelial cell অর সঙ্গে বাইন্ড করবে, পাশাপাশি যে glomerular capillary তে যে glomerular basement membrane আছে সেখানে যে ব্লাড ভেসেল আছে তার সঙ্গে বাইন্ড করলো, endothelium এর সঙ্গে বাইন্ড করলে কি হবে, ওই আগের মতো এখন আসে। এখন toxin remove the adenine from the large ribosomal RNA, তারপরে কি ইনহিবিশন, তারপরে কি হবে, ডেথ অফ cells of small blood vessels, যার ফলে কি টিস্যু নেক্রোসিস হলো, যার ফলে টিস্যু নেক্রোসিস হলো, তাই তো। এখন দেখো যখন ওখানে টিস্যু নেক্রোসিস হলো, ব্লাড ভেসেল ওখানে কি নেক্রোসিস কার হলো, স্মল ব্লাড ভেসেল, তাই তো। যখন ব্লাড ভেসেল ওখানে নেক্রোসিস হলো, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হলে সেখানে কি হবে, ওখান থেকে তোমার ব্লিডিং হবে না, হবে তো নাকি? জি স্যার, হবে স্যার। জি স্যার। কারণ ওখানে তোমার আরবিসি যখন পাস হবে, আরবিসি যখন যেহেতু পাস হবে তখন কি হবে, ওই ছিদ্রটা খুব ছোট হয়, ছোট ছিদ্র হওয়াতে আরবিসি যখন পাস হবে আরবিসি তখন ডিস্টর্টেড হবে, আরবিসি গুলো তখন ভেঙে যাবে, ওগুলোকে বলে সিস্টোসাইট। তোমার হেমোলাইটিক অ্যানিমিয়া পড়ছে, আরবিসি ভেঙে যাবে, হ্যাঁ, ভেঙে গেলে হবে কি, তখন তোমার হলো হেমোলাইটিক অ্যানিমিয়া হলো। এখন ওই জন্য বলা হচ্ছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রো যে ওই যে স্মল ব্লাড ভেসেলের যে ইয়ে হলো, লাইস হলো, ওই জন্য বলা হচ্ছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, which is the red cell passing through the damaged area become grossly distorted and then lysis. তারপরে যখন তোমার এই একটা জায়গায় যখন ব্লিডিং হয় তখন কি হয়, সেই ব্লিডিং স্টপ করার জন্য তোমার কি কে আসে, তখন প্লাটলেট আসে, তাই না। তখন গোটা বডিতে তখন প্লাটলেট তখন ওই জায়গায় তখন চলে আসবে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য। যখন চলে আসলো তখন কি হবে, শরীরের সব প্লাটলেট তখন তোমার এই যে কিডনিতে চলে আসলো, তখন বডিতে তখন কি থ্রম্বোসাইট মানে হবে না, হবে স্যার। হবে না। জি স্যার, হবে স্যার। এই জন্য তোমার থ্রম্বোসাইট হলো। থ্রম্বোসাইট occurs because platelet adhere to damaged endothelial surface, ঠিক আছে। আরেকটা কি হলো, ডেথ অফ দ্য কিডনি epithelial cells leads to renal failure। তাহলে আমরা এখন বুঝলাম যে তিনটা হলো, একটা হলো হেমোলাইটিক অ্যানিমিয়া হলো, আরেকটা হলো থ্রম্বোসাইট হলো, আরেকটা হলো রেনাল ফেলিয়ার হলো। তাহলে প্যাথোজেনিটার আরেকভাবে পড়ি তাহলে প্রথম হলো কি, ওটা তোমার ডিস করে তোমার ভ্যারোটক্সিনিক এক্সক্রিশন কলায় বা ইন্টারহেমোরেজিক এক্সক্রিশন কলায় তোমার ডিস করে তিনটা, একটা হলো ব্লাডি ডায়রিয়া, তোমার কি করে হেমোরেজিক কোলাইটিস, এবং আরেকটা কি করে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, ঠিক আছে। ব্লাডি ডায়রিয়া যখন সিভিয়ার ফর্মটা হয় তখন তাকে বলবো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, আর যখন এটার কমপ্লিকেশন আকারে দেখা দেয় ওটা হলো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, তিনটা। এখন ব্লাডি ডায়রিয়া এটা কিভাবে হচ্ছে, এখন এটা দেখি। আমরা অর্গানিজম খাইলাম, তাই তো, খাওয়ার পরে কি হচ্ছে, সে ইন্টেস্টাইনে গেল, সেখানে গিয়ে সে মাল্টিপ্লাই করলো এবং টক্সিন তৈরি করলো, টক্সিন নাম হলো ভ্যারোটক্সিন বা শিগা লাইক টক্সিন, তাই তো। এখন টক্সিন তখন কি করলো, ইন্টেস্টাইনাল মিউকোসাল সেলের সঙ্গে বাইন্ড করলো এবং শরীরের ভেতরে প্রবেশ করলো। তারপর তারা কি করবে, সেখানে রাইবোজোমাল আরএনএ কে তারা ভেঙে দিয়ে সেখানে অ্যাডেনাইন কে রিমুভ করবে, যার ফলে রাইবোজোমাল আরএনএ ইনঅ্যাক্টিভ হলো, যার ফলে কি হচ্ছে, সেখানে প্রোটিন সিনথেসিস হচ্ছে না, প্রোটিন সিনথেসিস না হওয়ার জন্য সেল ডাই হচ্ছে, যার ফলে আলটিমেটলি কি হচ্ছে, টিস্যু নেক্রোসিস হচ্ছে, আর টিস্যু নেক্রোসিস যখনই হচ্ছে তখন হবে ডায়রিয়া, যেটা হচ্ছে তখন সেটা হলো ব্লাডি ডায়রিয়া।
এই ব্লাডি ডায়রিয়া যখন সিভিয়ার পর্যায়ে যাবে তখন বলবো হেমোরেজিক কোলাইটিস। তাহলে ডায়রিয়ার মেকানিজম বললাম, তাই তো? এরপরে ওই যে টক্সিনটা যখন ইন্টেস্টাইন পর্যন্ত থাকলো তখন এই পর্যন্ত ডায়রিয়া হলো বা হেমোরেজিক কোলাইটিস হলো। এখন যখন সে অ্যাবজর্পশন হয়ে যখন সিস্টেমিক সার্কুলেশন চলে গেল তখনই হবে হেমোলাইটিক কিউরিক সিনড্রোম। ওটা কিভাবে হবে? যেহেতু সিস্টেমিক সার্কুলেশন চলে গেল তখন সে সেখান থেকে চলে যাবে সে কিডনিতে। কিডনিতে গিয়ে সে কি করবে? সেখানে কিডনি এপিথেলিয়াল সেলস এবং গ্লোমেরুলার ক্যাপিলারি আর এন্ডোথেলিয়ামের সঙ্গে তারা বাইন্ড করলো। বাইন্ড করলে কি হবে? সেখানে তারা সেলের ভিতরে প্রবেশ করলো এবং ওইখানে আবার কি করবে? তারা আবারও তারা রাইবোজোম আরএনএ কে ভেঙে দিল, দিয়ে অ্যাডেনাইন কে রিমুভ করলো। তারপরে কি সেখানে প্রোটিন সিনথেসিস হলো, নেক্রোসিস হলো। এবং নেক্রোসিস কার নেক্রোসিস হলো? ওই স্মল ব্লাড ভেসেল, জি স্যার। স্মল ব্লাড ভেসেল ক্যাপিলারি, সেখানে নেক্রোসিস হলো। নেক্রোসিস এবং ওটা হলো কি? নেক্রোসিস হলে কি হবে? সেখানে ব্লিডিং হবে এবং ওই যেগুলো পোরগুলো হলো, পোরগুলো খুব ছোট্ট ছোট্ট। এখন এই যে ওই পোর দিয়ে যখন তোমার ব্লিডিং হবে তো আরবি সাইজটা একটু সামান্য বড় হবে। আরবি যখন ওখানে অনেকগুলো আরবি যখন চলে যেতে থাকবে তখন কি হবে? আরবিসি, তো আরবিসি গুলো ডিস্টর্টেড হবে, আঘাত পাবে। স্যার এই নেক্রোসিসটা কি স্যার গ্যাংগ্রিন নেক্রোসিস নাকি স্যার? হ্যাঁ স্যার ওই যে নেক্রোসিসটা হইলে পরে যে স্যার ব্লিডিংটা হয় স্যার, ওইটা কি মানে হচ্ছে গ্যাংগ্রিন নেক্রোসিস মানে নেক্রোসিস নাকি স্যার? তোমার নেটটা মানে একটু খারাপ আছে, মানে সাউন্ডটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। না স্যার, বললাম যে এখানে যে স্যার নেক্রোসিসটা হওয়ার পরে স্যার হচ্ছে ব্লিডিংটা হচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে এখানে। হ্যাঁ স্যার হচ্ছে তোমার কথা আমি শুনতেই পাচ্ছি না, ওই যে তোমার কেমন একটা মানে মানে ভাঙা ভাঙা। না স্যার, আমি বলতেছি স্যার নেক্রোসিস হইলে পরে স্যার ব্লিডিংটা হচ্ছে স্যার, এটা কি টাইপের নেক্রোসিসের মধ্যে পড়তেছে স্যার? ওই তোমার ইয়ার চলে গেছে না? এখনো আসে? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। এখন বলো দেখি কোশ্চেন কে বলো, এখন বলো। ওই যে তোমার যেটা নেটটা হ্যাঁ স্যার, ওই যে নেক্রোসিসটা স্যার হচ্ছে মানে ব্লিডিং যে হচ্ছে স্যার, এটা কি টাইপের নেক্রোসিসটা স্যার, এটা জানতে। তোমার কি কি জায়গা আছে বলো দেখি। স্যার হচ্ছে কোয়াগুলেটিভ, লিকোফেক্টিভ, তারপর হচ্ছে কেসিয়াস, ফ্যাট নেক্রোসিস, গ্যাংগ্রিন নেক্রোসিস, মানে আরো কয়েকটা আছে স্যার, মানে এই কয়েকটা হচ্ছে আর কি। না এটা গ্যাংগ্রেন হচ্ছে না, গ্যাংগ্রেন এটা কোনটা বলবো? এটা কোয়াগুলেটিভ স্যার, কোয়াগুলেটিভ। হ্যাঁ কোয়াগুলেটিভ, এই যে প্লেটলেট আসে যে কোয়াগুলেটিভ হতে পারে। স্যার কোয়াগুলেটিভ হবে স্যার। কোয়াগুলেটিভ আমার মনে হচ্ছে না। আর এখানে তোমার নেক্রোসিস হচ্ছে তোমার ব্লাড পাচ্ছে না। কোয়াগুলেটিভ হইলে স্যার হচ্ছে শুধু এখানে অক্সিজেনের মানে হচ্ছে ঘাটতি ঘটে, অথবা হচ্ছে স্যার এখানে স্যার ব্লিডিং এর কোনো মানে হচ্ছে কাহিনী নেই স্যার, যে কোয়াগুলেটিভে এটা স্যার হচ্ছে স্ট্রিমি। স্যার এটা লিকোফেক্টিভ হবে কিনা? লিকোফেক্টিভ হইলে তো স্যার ওই যে মানে লিকুইডটা জমে যায় তো। না পাচ্ছে না, এটা কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে। ওই যে তোমার অক্সিজেন পাচ্ছে না, ব্লাড না গেলে তোমার অক্সিজেন পাবে না, তাই না? ওইটাই হচ্ছে তোমার কোয়াগুলেটিভ নেক্রোসিস, ওটাই হবে। ঠিক আছে স্যার। এখন এখানে দেখো, তাহলে তোমার হলো কিডনি এপিথেলিয়াল সেলের সঙ্গে গেল, ওখানে তোমার কিডনি এপিথেলিয়াল সেলের বাইন্ড করলো, পাশাপাশি তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি এর সঙ্গে বাইন্ড করলো, করে তারা ভিতরে প্রবেশ করলো, অ্যাডেনাইন কে তারা রিমুভ করলো, রাইবোজোম আরএনএ ভেঙে দিয়ে অ্যাডেনাইন কে রিমুভ করলো, তাহলে আরএনএ
নন ফাংশন হয়ে গেল, প্রোটেকশন দিতে হবে না, তারপরে ন্যাকটিস হলো, তাই তো? তারপরে ন্যাকটিস হওয়ার ফলে কি হবে, সেখান থেকে ব্লিডিং হবে, এবং সেখানে যে ক্যাপিলারি যেগুলো তোমার ন্যাকটিস হলো খুব ছোট্ট ছোট্ট, ওই ছোট্ট পথে যদি আরবিসি অনেকগুলো যদি পাস হতে থাকে, তাহলে সেখানে আরবিসি গুলো কি হবে, আরবিসি গুলো কি হবে, তখন সেখানে লাইসিস তোমার প্রথম হবে ডিস্টর্টেড, তারপর সেগুলো যখন ডিস্টর্টেড হবে এবং আলটিমেটলি লাইসিস হবে। লাইসিস হলে লাইসিক সেলকে আমরা কি বলি, সিস্টোসাইট বলি, ঠিক আছে? যা বলে এখানে এই জন্য বলা আছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রো মানে কি, ক্যাপিলারি কি একবারে ছোট্ট না, এটা একবারে এই ছোট জন্য বলা স্যার। হয় মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, ছোট্ট। তারপরে সেখানে যখন ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিং স্টপ করার জন্য তোমার সেই থ্রম্বোসাইট প্লাটলেট তখন এখানে চলে আসবে, ওটা বডি থেকে আসবে, এসে কি করবে, যেখানে তোমার ব্লিডিং হচ্ছে সেখানে তোমার অ্যাটাচ হয়ে থাকবে, ঠিক আছে? কিন্তু গোটা বডিতে কিন্তু তোমার প্লাটলেট তোমার থাকবে না, কমে যাবে, যাবে তোমার হলো থ্রম্বোসাইটে মানে হলো, তাই তো? আরেকটা কি হবে, কিডনি এপিথেলিয়াল সেলকে যখন তোমার ডিস্ট্রয় করবে, তখন হবে তোমার রেনাল ফেলার। তাহলে তিনটা, এই জন্য হেমোলাইটিক সিন্ড্রোমে তোমার তিনটা ফিচার বলা আছে। একটা হলো কি, হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে থ্রম্বোসাইটোপেনিয়া এবং রেনাল ফেলার, তিনটা জিনিস মিলিয়ে হলো হেমোলাইটিক সিন্ড্রোম, ঠিক আছে? আর হেমোলাইটিক সিন্ড্রোম তাহলে আর কি একটা তোমার হলো O157H7 স্ট্রেন অফ ইন্টারহেমোরেজিক করতেছে, আর কি করে, সিগনালাইজেশন টাইপ 1, তাই তো নাকি? আর সোর্স জি অফ স্যার। ইনফেকশন কি বললাম, আন্ডারকুক ওই মিট, হ্যামবার্গার। তাই না, হ্যামবার্গার, তাই তো? এগুলো খাইলে হচ্ছে। আর একটা হলো ডাইরেক্ট কন্টাক্ট উইথ ক্যাটল, হ্যাঁ, আবারও সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, আরেকটা হলো যে এই ডায়রিয়াটা কাদের বেশি হয়, এই যে ডায়রিয়া হলেই আমরা ট্রিটমেন্ট সাথে ওই ইনভ্যারিয়েবল আমরা খাই ওই কুইনোলোন ডেরিভেটিভ সিপ্রোফ্লোরাইড আমরা খাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডায়রিয়ার চান্সটা বেশি হয়। তো এটা তোমাদের খেয়াল না রাখলেও হবে, এরকম কেস কিন্তু অনেক সময় পাওয়া যায়, আমি কিন্তু অলরেডি কয়েকটা কেস এখানে পাইছিলাম, কিন্তু এরকম পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই হলো ডায়রিয়া কেন হলো, এটা আমরা জানলাম। এখন ডায়রিয়ার টক্সিন ডিটেকশন কিভাবে করা হয় এটা তোমাদের প্রয়োজন না। টক্সিন ডিটেকশন কেমনে করা হয় এটা তোমাদের জানার প্রয়োজন নেই। এখন আমরা ল্যাব ডায়াগনোসিসে আমরা আসি। ল্যাব ডায়াগনোসিস হলো ওভারঅল যে ডায়াগনোসিস সবগুলোই আমি এখানে নিয়ে আসতেছি। এখন যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তার একটা ডায়াগনোসিস ভিন্ন হবে, তারপর ডায়রিয়া হলে তার একটা ডায়াগনোসিস ভিন্ন হবে, ঠিক আছে? এখানে দেখো স্পেসিফিক কালেকশন করব অন দ্য সাইট অফ ইনফেকশন। যদি তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে ইউরিন নেব, তাই তো? ওয়ান ইনফেকশন হলে তাহলে নেব আমরা পাস নেব, ডায়রিয়া হলে নেব ফিকাল ম্যাটার নেব, স্টোন নেব। যদি তোমার ইয়ে হয় কি বলে যে ম্যানেজারিস হয় তাহলে নেব সিএসএফ। তারপরে যদি সেপ্টিসিমা হয় তাহলে নেব ব্লাড নেব ফর কালচার, তাই না? এই জন্য বলা আছে যে ওভারঅল ডায়াগনোসিস আমি নিয়ে আসছি। তাহলে যদি শুধু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে তোমার স্যাম্পল করবো ইউরিন, আর যদি ডায়রিয়া হয় তাহলে ফিকাল ম্যাটার নেব। এইভাবে তোমার ভাগ ভাগ করে কিন্তু তোমাদের স্যাম্পল কালেকশন আমি বলতেছি, দেখি তোমার যে লাইন বাই লাইন লেখো তা কিন্তু নয়। তারপর আমরা করবো কি, মাইক্রোস্কোপিক এক্সামিন করবো, এটা ওভার সব ক্ষেত্রেই করলে আমরা তো অলরেডি পাই কি গ্রাম নেগেটিভ আর্টস পাউন্ড, তাই তো? তারপর করবো কি, কালচার করবো। কালচার করবো কোথায়, একটা জেনে রাখো, ম্যাককন্ডক্স মিডিয়া। আর ফাইন্যান্স কি আমি অলরেডি আমি বলেছি কি যে ল্যাকটোজ ফার্মেন্টা হলে পেল কলোনি, পিঙ্ক কলোনি হবে, আর ল্যাকটোজ নন ফার্মেন্টা হলে পেল কলোনি। এই জিনিসটা খেয়াল রাখবা, ফাইন্যান্স ওটাই লিখবা। আর ইনকিউবেট কত 37 ডিগ্রি সেলসিয়াস, কতক্ষণ রাখি, 18 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা রাখি, এই জন্য বলা হয় ওভারনাইট। তারপরে ফাইন্যান্স কি, পিঙ্ক কলোনি ডিউ টু ফার্মেন্টেশন অফ ল্যাকটোজ। এটাও খেয়াল থাকবে না তোমাদের, গ্রাম স্ট্রিং তো গ্রাম নেগেটিভ আর ম্যাককন্ডক্সের ফাইন্যান্স এটা খেয়াল থাকবে না, থাকবে স্যার। তারপরে জি স্যার, থাকবে। আর বায়োকেমিক্যাল টেস্ট যেটা, ওই যে কয়েকটা পয়েন্টস অবশ্যই বলবো, যে এখানে আমি লিখি নাই, ওই যে যেগুলো বললাম যে তোমার হলো একটা হলো যে কি বললাম,
ওখানে ক্যাটালাইজ পজিটিভ, ক্যাটালিস হলো পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ। পজিটিভ অক্সিজেন নেগেটিভ, অক্সিজেন ইন্ডোল। তারপরে তোমার হলো ক্যাটালিস কবলেস হলো, তারপরে ইন্ডোলটা পরে আসি, তারপরে তোমার হলো সুগার ফার্মেন্টেশন, এটা হলো ল্যাকটোজ ল্যাকটোজ ফার্মেন্টেশন। আর গ্লুকোজ ফার্মেন্টেশন অবশ্যই করে। আর যেগুলো বলো জিএমএসএস এলএসএস ওগুলো খেয়াল লাগলে রাখবা। আচ্ছা, তারপরে তোমার সাইটেট কে রিডাকশন করে, তাই তো? সাইটে তাই তো? তারপরে তোমার হলো হাইড্রোজেন সালফাইড তৈরি করে না। আর মেইন যেটা খেয়াল রাখবে, ইন্ডোল তৈরি করে না। ইন্ডোলটা খেয়াল রাখবে কিন্তু অবশ্যই, ইস্কেশিয়া কলাইয়ের ক্ষেত্রে ইন্ডোল তৈরি করে, ইন্ডোল পজিটিভ। আর হলো ইউডিএস নেগেটিভ, এই কয়টা খেয়াল রাখবা। আর যে ডায়রিয়ার ক্ষেত্রে বললাম না, এই ডায়রিয়ার 5টা স্টেন বললাম না, এই 5টা কিন্তু এগুলো দ্বারা আমরা কনফার্ম হতে পারে না। আমি এমনি জানি যে ইস্কেশিয়া কলা হইতে পারে, কিন্তু স্পেশাল ডায়াগনোস করার জন্য তখন আরো কিছু পরীক্ষা করতে হয়। এই যেমন তোমার যে বিভিন্ন যে তোমার স্লাইড যেগুলো আমি দেখাইলাম না, ওগুলো তোমার খেয়াল রাখতে পারবে না, ওগুলো আমরা এখানে করি না, এগুলো স্পেশাল কিছু ল্যাবরেটরিতে হয়, রেফারেন্স ল্যাবরেটরিতে হয়, বাংলাদেশেও হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন আইসিডিডিআর হয়, অন্যান্য জায়গায় এগুলো হয় না, ঠিক আছে? যার ফলে তোমাদেরকে ওগুলো আমি প্রত্যেক নিয়ে করলাম, ওগুলো পড়িও না, শুধু এইটুকু লিখবা স্পেশাল টেস্ট ফর ইন্টারটক্সিন ইস্কেশিয়া কোলাই, ইন্টারপ্যাথোজেনিক ইস্কেশিয়া কোলাই, ইন্টারহেমোরেজিক ইস্কেশিয়া কোলাই, ইন্টারইনভেসিভ ইস্কেশিয়া কোলাই, which are done in reference laboratory. তবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ক্ষেত্রে এই যে নিচের 5 নাম্বারটা বলা যাবে না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অত আমরা ডায়রিয়াজেনিক ইস্কেশিয়া কোলাই নিয়ে আসবো না, ঠিক আছে? শুধু ডায়রিয়াজেনিক ইস্কেশিয়া কোলাইয়ের ক্ষেত্রে শুধু তোমার এটা নিয়ে আসবো, ঠিক আছে? জি স্যার। তাহলে স্পেন কালেকশন করলাম। আচ্ছা, এখন তাহলে আমরা ওই যে প্যাথোজেনেসিস আর একটু বলি। তাহলে ডায়রিয়াজেনিক ইস্কেশিয়া কোলাই একটু আমরা বলি, তাহলে যদি সময় যাবে বেশি একটু বলি যে প্রথম কি হলো যে ইন্টারটক্সিনিক ইস্কেশিয়া কোলাই, ওটা কি করলো তোমার শরীরের ভিতরে প্রবেশ করলো কার মাধ্যমে? কন্টামিনেট ফুড অ্যান্ড ওয়াটার, তাই তো? তারপর সেলের ভিতরে প্রবেশ করলো, করে তার টক্সিন তৈরি করলো। কি ধরনের টক্সিন করলো? 2 ধরনের, একটা হিট স্টেবল এবং হিট লেবাইল, তাই তো? হ্যাঁ, হিট এবং এগুলো কার মাধ্যমে সেলের সঙ্গে কার সঙ্গে বাইন্ড করতেছে? কার মাধ্যমে? কোলন ফ্যাক্টর 1 আর 2 এবং 2 এর মাধ্যমে বাইন্ড করলো। বাইন্ড করে তারা কি করলো? সেলের ভিতরে প্রবেশ করলো এবং তার মধ্যে টক্সিন তৈরি করলো। টক্সিন 2 ধরনের, একটা হলো হিট লেবাইল, হিট স্টেবল। হিট লেবাইল এবং হিট স্টেবল দুটারই পার্ট, দুইটা এ এবং বি। বিটা বাইন্ডিং করলো আর এটা সেলের ভিতরে প্রবেশ করলো। করার পরে কি হবে? তারা একদিকে দুই ভাবে কাজ করতেছে। একটা হলো অ্যাডেনাইন সাইক্লেজকে অ্যাক্টিভেট করতেছে, আরেকদিকে করতেছে কি হিট স্টেবলটা গুয়ানিন সাইক্লেজকে অ্যাক্টিভেট করতেছে। যার ফলে কি হচ্ছে? সাইক্লিক একটা দিকে সাইক্লিক এমপি বাড়া যাচ্ছে, আরেক দিক দিয়ে সাইক্লিক জিএমপি বাড়া দিল। দুটা বেড়ে গেলে কি হবে? তোমার হবে কি? এদের কাজ হলো ওয়াটার সেল থেকে ওয়াটার এবং ইলেকট্রোলাইটকে সিক্রেশন করবে, কিন্তু আর ইন্টেস্টাইন লুমেনা যেগুলো আছে একে ওয়াটার এবং ইলেকট্রোলাইটকে অ্যাবজর্ব দেবে না। যার ফলে ইন্টেস্টাইনাল তোমার ওয়াটার পরিমাণ গেল হাইপার অসমোলারিটি হলো। আর যখন এই ওয়াটার পরিমাণ কন্টেন্ট যখন বেড়ে গেল, ওয়াটার স্ট্রেচিং হবে। আর স্ট্রেচিং হলে ব্যথা তো হইতে পারে, তোমার সেখানে নার্ভকে তোমার করতেছে, একটা স্ট্রেচিং হলে ওয়াটার ইন্টেস্ট ওয়ালকে তোমার ওখানে চাপ দিচ্ছে, যার ফলে ব্যথা হতে পারে। তারপর ওখানে নার্ভাস সিস্টেম আছে, সেখানে চাপ দিচ্ছে, ব্যথা হবেই। তো ওটা আমাদের মেন না। মেন হলো যে তাহলে ওখানে তো স্ট্রেচিং হওয়ার পরে মর্টিলিটি বাড়া দেবে, যার ফলে তোমার ডায়রিয়া হলো। এবং এখানে যেহেতু তোমার সেলকে লাইসিস করলো না, সেলের কোনো এফেক্ট নাই, যাবে এখানে শুধু ওয়াটার ডায়রিয়া হবে, ঠিক আছে? তাহলে এখানে বাইন্ডিং হলো, বাইন্ডিং ফ্যাক্টরটা খেয়াল রাখবো, সেটা হলো CFP1 এবং CFP2 এর সঙ্গে বাইন্ড করলো। আর টক্সিনটা খেয়াল রাখবো, তাহলে খেয়াল থাকবে। পরের স্টেপে কি হলো? ইন্টারো ইনভেসিভ ইস্কেশিয়া কোলাই। ইন্টারো ইনভেসিভকে ইনভেশন করতেছে। প্রথম বাইন্ড করলো ইন্টেস্টাইনে গিয়ে বাইন্ড করলো কার মাধ্যমে? কি আউটার মেমব্রেন প্রোটিন নাকি? জি স্যার।
প্রোটিন এর মাধ্যমে বাইন্ড করলো, বাইন্ড করে সেলের ভিতরে প্রবেশ করলো, করে ওরা কি ওখানে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করলে কি হবে, সেল যে সেলে মাল্টিপ্লাই করবে সেটা কি সেলটা লাইসিস আছে, মারা যাচ্ছে, যার ফলে কি লোকাল ডিস্ট্রাকশন হচ্ছে এবং নেক্রোসিস হচ্ছে, তাই তো? যার ফলে তোমার কি হচ্ছে ওখানে, যার ফলে তোমার হলো সেখানে মাইক্রোবিলাই নষ্ট হয়ে যাবে। ব্লাডি না, ডায়রিয়া এগুলা নষ্ট হয়ে যাবে স্যার। ওখানে হবে মাইক্রোবিল এখানে হচ্ছে না, মাইক্রোবিল আরেকটা জায়গায়, এখানে এখানে ব্লাডি ডায়রিয়া হচ্ছে এখানে, ঠিক আছে? এটা হলো ধরো ইনভেসিভ, এটা ইন্টারো ইনভেসিভ। আর তোমার যেটা বলে সেটা হলো ইন্টারো প্যাথোজেনিক। আর আর ইন্টারো প্যাথোজেনিক আছে, এখানে তোমার বাইন্ড করতেছে বাই কার মাধ্যমে, একটা বান্ডিল ফর্মিং আউটার মেমব্রেন এবং আউটার মেমব্রেন প্রোটিন। বা বান্ডিল ফর্মিং না খেয়াল রাখতে পারো, পাইলাই খেয়াল রাখো, পাইলাই এবং আউটার মেমব্রেন Intimin. ইন্টিমিন ওর মধ্যে বাইন্ড করলো, বাইন্ড করে তারপরে এবং কি করবে, এখানে টাইটলি অ্যাটাচ করবে এবং যেখানে টাইটলি অ্যাটাচ করবে তাদেরকে ইফেক্ট করে দেবে একবারে, করলে সেখানে মাইক্রোবিলাই লস হচ্ছে। আর মাইক্রোবিলাই যদি লস হয় তাদের ফাংশন কি, ওয়াটার অ্যাবজর্পশন করতে পারবে না, ওয়াটার অ্যাবজর্ব করতে হবে না, উপরন্ত আর বাকি সেলগুলো যেগুলো থাকবে সেগুলো থেকে ওয়াটার বরং সেলের ফরম্যাটে বাড়া দেবে, সেল তোমার সিক্রেশন হবে। আর বেশ মেইনলি এটাই ওয়াটার অ্যাবজর্পশন হতে দেবে না, যা হবে তোমার ওখানে ডায়রিয়া হবে এখানে, এবং এখানে ওয়াটার ডায়রিয়া হলো, তাই তো? তাহলে এটা হলো ইন্টারো প্যাথোজেনিক চিকিৎসা করে। তাহলে তিনটা তোমার হলো, একটা বাইন্ডিং করলো, বায়ু হলো টক্সিনিক করলো, আউটার তোমার হলো কি টাইপ CFP1 এবং CFP2 এর মাধ্যমে, আর টক্সিন তৈরি করলো ইন্টারো কি দুটা, একটা হলো ইন্টারটক্সিনিক এবং কি বলে হিট লেভেল এবং হিস্টাবল দুটা, তাই তো? জি স্যার। আর আচ্ছা এই তিনটা আমি হলো এখন তোমার হলো ভ্যারোটক্সিনিক চিকিৎসা করায়, ওটার আরেকটা নাম হলো ইন্টারো হেমোরেজিক চিকিৎসা করায়। ওটা কি করলো, ভ্যারোটক্সিন তৈরি করলো, ওটাকে ভ্যারোটক্সিন বলা হয়। আরেকটা বলা হয় শিগালাইক টক্সিন। ভ্যারোটক্সিন কেন বলা হয়, যে আফ্রিকান কিডনি, গ্রিন মাঙ্কি কিডনি নিয়ে ওখানে টিস্যু কালচার যে করা হয়, তাহলে ওই কিডনির মধ্যে তারা ইরিভার্সিবল ইফেক্ট করবে, সার্টিফাইড ইফেক্ট করবে, এই জন্য বলা হয় ভ্যারোটক্সিন। আর আরেকটা শিগালাইক টক্সিন কেন বলা হয়, যে শিগালা ডিসেন্ট্রি টাইপ 1 ও একটা টক্সিন তৈরি করে, শিগা টক্সিন, ওর কাজ দুইটার কাজ একই, যা ফলে এটাকে বলা হয় শিগালাইক টক্সিন। এবং এই ভ্যারোটক্সিন বা শিগালাইক টক্সিন যেটাই বলো না কেন, এটা তৈরি করতেছে কি, তোমার ডায়রিয়া করতেছে, তিনটা রিলিজ করবে, একটা ডায়রিয়া, তারপরে তোমার হলো এবং সোর্স অফ হেমোরেজিক কোলাইটিস, ডায়রিয়া, হেমোরেজিক কোলাইটিস, আর সোর্স অফ ইনফেকশন কি হলো, তোমার হলো আন্ডারকুক হ্যামবার্গার, আরেকটা হলো ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ক্যাটল, তাই তো? দুইটা সোর্স। আর মেইনলি করে কোন স্ট্যান্ডে করে, O157 এই স্ট্যান্ডটা মেইনলি করে। আচ্ছা এখন এরা করে ভ্যারোটক্সিন তৈরি করলো, ইন্টেস্টাইনে যখন গেল তখন তোমার হলো সেখানে তোমার সেটার সঙ্গে বাইন্ড করলো এবং সেলের ভেতরে প্রবেশ করলো। তারপরে কি করলো, তারা তোমার রাইবোজোমাল আরএনএ কে তারা কাজ করে আরএনএ কে রিমুভ করলো, যার ফলে আরএনএ তোমার কি নন ফাংশনাল হয়ে গেল এবং প্রোটিন সিনথেসিস হবে না, যার ফলে কি হবে, সেখানে সেল নেক্রোসিস হলো, যার ফলে টিস্যু ডিস্ট্রাকশন হলো। আর নেক্রোসিস যার ফলে তোমার হবে সেখানে তোমার ব্লাডি ডায়রিয়া হবে, এই জন্যই, তাই তো? জি স্যার। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে, সিভিয়ার পর্যায়ে ব্লাডি ডায়রিয়া হলো তখন সেটাকে বলতে হেমোরেজিক কোলাইটিস। আবার এই টক্সিনটা যখন তোমার সিস্টেমিক সার্কুলেশন চলে গেল, সেখানে চলে যাবে তোমার কিডনিতে চলে গেলে কিডনি এভিজাল সেল এবং তোমার ক্যাপিলারি, যে স্মল ক্যাপিলারি যেগুলো আছে সেখানে বাইন্ড করলো, গ্লোবাল মেমব্রেন যে ক্যাপিলারি আছে বাইন্ড করলো, করার পরে সেখানে ওই আবার আগের মতো ওখানে কাজ করে অ্যাডেনিন কে রিমুভ করলো, আলটিমেটলি প্রোটিন সিনথেসিস হবে না এবং সেল ডাই হবে, সেখানে নেক্রোসিস হলো। হওয়ার পরে সেখানে যে পোর ফরমেশন হলো সেখান থেকে তোমার ব্লিডিং হতে থাকবে। যখন আরবিসি গুলো, যখন পোর যত ছোট, আরবিসি অনেকগুলো চলে যাবে, তখন আরবিসি একটার সঙ্গে একটা ধাক্কা লাগে, তখন কি তখন আরবিসি ডিস্টর্টেড হয়ে যাবে। আলটিমেটলি ডিস্টর্টেড হয়ে গেলে আরবিসি লাইসিস হবে, তখন তৈরি হলো সিস্টোসাইট। যেহেতু স্মল ক্যাপিলারি হলো, এই জন্য বলা হচ্ছে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া।
আবার যেহেতু ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করার জন্য তখন আমাদের বডি যে প্লাটলেট বা থ্রম্বোসাইট সেখানে চলে যাবে, গোটা বডি থেকে ওখানে গিয়ে ওখানে ক্যাপিলারিতে ওখানে অ্যাটাচমেন্ট করে থাকলো, যার ফলে গোটা বডিতে হলো থ্রম্বোসাইট হবে না এই কারণে। আর কিডনি এপিথেলিয়াল সেলের সঙ্গে বাইন্ড করে কাজ করে সেখানে যখন নেক্রোসিস হচ্ছে তখন হচ্ছে রেনাল ফেইলার। এই তিনটা মিলেই বলা হচ্ছে ব্লাডি ডায়রিয়া। তারপরে তাহলে হচ্ছে কি মাইক্রোএনজাইমেটিক হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হেমোলাইটিক কোলাইটিস এবং তারপর হলো রেনাল ফেইলার। তিনটা মিলে বলা হচ্ছে হেমোলাইটিক সিনড্রোম, হাস। এবং এটা মেইনলি করে O157 AC7 স্টেন। এবং কার বেশি হয়, বিশেষ করে যদি ট্রিটমেন্ট ডায়রিয়া হলো তখন যদি ট্রিটমেন্ট সিপ্রোফ্লোরিন ট্রিটমেন্ট করা হয় তখন এই ক্ষেত্রে চান্স বেশি হয়। এবং হেমোলাইটিক সিনড্রোম কে কে করে, একটা হলো তোমার হলো এই যে তোমার ইন্টারো হেমোলাইটিক ইস্যু করায়, আরেকটা করে কে সিগুলার ডিসেন্ডি টাইপ 1, তাই তো? এই দুটা করে। ডায়াগনোসিস কিভাবে করবো, একটা যদি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে ইউরিন নেব, তারপরে তোমার যদি ডায়রিয়া হয় ফিকাল ম্যাটার নেব, তারপরে তোমার নিউরাল মেনিনজাইটিস যদি হয় তাহলে সিএসএ নেব, ওয়ান ইনফেকশন হলে নেব আমরা পাস নেব। তারপরে আমরা এইভাবে নিয়ে তারপরে আমরা প্রথম করে মাইক্রোস্কোপ এক্সাম করবো, করলে কি গ্রাম নেগেটিভ ব্লাড পাবো। তারপর কালচার করবো ইলেকট্রনিক জায়গায়। যেহেতু ল্যাকটোজ ফার্মেন্টার তাহলে কি করবে, পিঙ্ক কলোনি হবে ডিউ টু ল্যাকটোজ ফার্মেন্টেশন। তারপরে আমরা কি বায়োকেমিক্যাল টেস্ট করবো ফর কনফার্মেশন। বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমরা কি করব, ক্যাটালিস্ট টেস্ট করব পজিটিভ, তারপর অক্সিডেজ টেস্ট নেগেটিভ, তারপরে ফার্মেন্টেশন করবো, তারা গ্লুকোজকে ফার্মেন্ট করবে, আর মেইনলি যেটা ল্যাকটোজ ফার্মেন্ট করবে, তাই তো? তারপরে তোমার আরেকটা মেইন জানতে হবে ইন্ডোল ফার্মেন্টেশন, এটা অবশ্যই বলতে হবে এখানে। ইন্ডোল তারা পজিটিভ, আর নাইট্রেটকে তারা রিডাকশন করে না, হ্যাঁ নাইট্রেটকে তারা রিডাকশন করে না, আর হাইড্রোজেন সালফাইড এটাও তৈরি করে না। তারপরে ওই স্পেশাল আর কিছু টেস্ট আছে সেগুলো রিফারেন্স ল্যাবরেটরি, অনলি ডান ইন কেস অফ এই ডায়রিয়া যেটা বিশ্লেষণ করা, এগুলো কনফার্ম ডায়াগনোস করার জন্য এগুলো করা হয়, নতুবা করা হয় না। আর ইস্কেশিয়া কোলাই কি কি ডিজিজ করে, একটা ইন্টেস্টাইনাল আর একটা হলো এক্সট্রা ইন্টেস্টাইনাল। ইন্টেস্টাইনাল কি ডিজিজ করে, ডায়রিয়া, আর এক্সট্রা ইন্টেস্টাইনাল কি করে, প্রথমে বলতে হবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, 90% ক্ষেত্রে তারা করে। আর নিউরোনেট কি করে, নিউরোটাল মেনিনজাইটিস, তারপরে ওন ইনফেকশন করবে, তারপরে তোমার হলো কি করবে, সেপ্টিসেমিয়া, তারপরে ব্লাডে গেলে সেপ্টিসেমিয়া করবে স্যার, মেনিনজাইটিস। আর তার তোমার ইন্ডিয়া তার অ্যাবডোমেনে যে তোমার পাশাপাশি অর্গানিজম অ্যাপেন্ডিসাইটিস করতে পারে, পলিসিস্টিক করতে পারে, আর গোটা পেরিটোনিয়ামকে এফেক্ট করলে পেরিটোনিয়াইটিস। এইটা তোমার হলো ইস্কেশিয়া কোলাই। এখন কি খুব কঠিন মনে হচ্ছে? না স্যার, সহজ আছে স্যার। না স্যার, অনেক বড় চ্যাপ্টার। জি স্যার। এগুলো তোমার কিন্তু বই থেকে তোমার খুঁজে দেখো, বইতে পাবাই না তোমার। কিন্তু এগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা আসে, অনেকে মনে করছে স্যার এত পড়াচ্ছে, আমি কিন্তু তোমার দেখো ওই বেশি পড়াতে চাই না, কিন্তু তোমার কোশ্চেন তোমার আমি এই জন্য বারবার করে বলি যে তোমার কোশ্চেন দেখো, এখন থেকে কোশ্চেন সলভ করার চেষ্টা করো, তাহলে তোমার পড়তে তোমার সুবিধা হবে। তাহলে বুঝতে পারবে যে আমি বেশি পড়াচ্ছি না কম পড়াচ্ছি। এবং কোশ্চেন দেখে তোমার পড়ো, তাহলে বুঝবা কোনটা পড়তে হবে এবং কোনটা পড়তে হবে না। ঠিক আছে, আমি সব পড়াচ্ছি সেটা সবই পড়তে হবে না, আমি তোমাকে বলেছি যে এইটা তোমাকে পড়তে হবে না। ঠিক আছে স্যার, আর যা হলো বলেও দিচ্ছেন তো স্যার কোনটা কোনটা পড়তে হবে স্যার। এইভাবে তোমার পড়ো, তাহলেই তোমাদের কঠিন মনে হবে না। তো কালকে পড়াবো, আগামীকালকে পড়াবো তোমাদের হলো সালমনেলা পড়াবো স্যার। আগামীকাল 10টায় স্যার। 10টায়? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার। হ্যালো।